আম, তো আজকের ক্লাস হচ্ছে অ্যালগরিদমসের উপর। এখন আম, আমরা এই ক্লাসে অ্যালগরিদমের অত খুঁটিনাটি দেখবো না, জাস্ট হচ্ছে একটা জিনিস দেখাবো। সেটা হচ্ছে যে ফার্স্ট যে জিনিসটা তোমাদেরকে বলবো সেটা হচ্ছে যে অ্যালগরিদম, যখন তুমি অ্যালগরিদম নামে শুনবা তখন তোমার মাথায় হয়তো এরকম মাথায় আসতে পারে যে কম্পিউটার অ্যালগরিদম, অনেক কিছু ধাপ ধাপে কাজ করা সেই সব। হ্যাঁ, সেটা ট্রু যে অ্যালগরিদমের ডেফিনেশনটাই হচ্ছে এরকম যে কোনো একটা আহ, তুমি একটা স্টেট থেকে শুরু করে কিছু ধাপ বাড়ায় তারপর একটা কাজ করবা। তো ধরো একটা এন্ড রেজাল্ট, ধরো একটা কিছু একটা করছো এখানে, ঠিক আছে? তো এইগুলো হচ্ছে অ্যালগরিদম, একটা ধাপে ধাপে ক্লিয়ারলি তুমি বলে দিবা যে এরকম একটা ধাপ ফলো করে যাচ্ছি। কিন্তু আরেকটা ওয়ে আছে, আরেকটা জিনিস আছে অ্যালগরিদমে, সেটা হচ্ছে যে এটা হচ্ছে একটা স্ট্র্যাটেজি, একটা প্রবলেম সলভ করার স্ট্র্যাটেজি। সাথে একই সাথে অ্যালগরিদম একটা অ্যাপ্রোচের মতো কাজ করতে পারে, যে এন্ড সেটাই আই গেস সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। মানে ধরো তুমি এরকম অনেকগুলো অ্যালগরিদম শেখার থেকে তুমি অ্যালগরিদম অ্যাপ্রোচটা, ফিলোসফিটা চিন্তা করাটাই বড়। এখন সেটা নিয়ে আমি আসলে কথা বলবো, বাট একেবারে শুরুতে অ্যালগরিদম কি সেটা একটু বলে নিই। তো তোমাদের সবাই জানো যে যে কোনো সংখ্যাকে বাইনারি সংখ্যার যোগফল আকারে কি বলে, সরি, যে কোনো সংখ্যাকে টু টু দি পাওয়ার কি বলে, টু এর পাওয়ারের যোগফল আকারে লেখা যায়, তাই না? যেমন ধরো 100-কে আমরা টু এর পাওয়ারের যোগফল আকারে যখন লিখি, তখন আমাদের এইখানে লেখাটার জন্য একটা অ্যালগোরিদম আছে। যে ফার্স্টে আমরা 100 এর চেয়ে ছোট সবচেয়ে বড় টু এর পাওয়ারটা নেই, যেটা এই কেসে হচ্ছে 64। তারপর সেটার সাথে বাকি সংখ্যাটা যোগ করে লিখি, সেটা কত, সেটা হচ্ছে 36। এবার 36 এর থেকে ছোট সবচেয়ে বড় টু এর পাওয়ারটা নেই, সেটা আবার 36 এর করে লিখি, 32। তারপর আসে 4। এখন দেখো এটা একটা পেয়ে গেছি। এখন এটা হচ্ছে কি এই টু এর পাওয়ার করার অ্যালগোরিদম। এখন এখান থেকে তুমি আই গেস ইনটুইটিভলি চিন্তা করতে পারো যে অ্যালগোরিদম আসলে কি। অ্যালগোরিদম হচ্ছে তোমাকে তোমার একটা এন্ড রেজাল্ট বের করতে হবে। আর সেই এন্ড রেজাল্ট বের করার জন্য তুমি একেবারে শুরু থেকে একটা আহ, আহ, কিছু ডিফাইন্ড সেট অফ মুভ মুভের মতো ইউজ করে তুমি হচ্ছে সেইখানে যাবা। কিছু একটা মানে কোন একটা প্রসিডিওর ফলো করে তুমি যাচ্ছ। এখন এইটা এত সুন্দর কাজ করে কারণ হচ্ছে যে কাইন্ড অফ ইন্ডাকশনের মতো ন্যাচারাল একটা জিনিস অ্যালগরিদম। যে মানে তুমি একটা যখন প্রবলেম সলভ করতেছো, সেই প্রবলেম সলভের প্রসেসটাও কিন্তু একটা অ্যালগরিদম, তাই না? মানে তুমি ফার্স্টে হচ্ছে ইনভেস্টিগেট করো, তারপর হচ্ছে ফাইন্ড প্যাটার্নস, তারপর হচ্ছে ধরো কি বলে আমাদের পাস্ট এক্সপিরিয়েন্স থেকে আমরা ইনফরমেশন নেই, তারপর সেই ইনফরমেশন গুলো ব্যবহার করে নতুন আইডিয়া বের করি। এটা সবই একটা মানে কমন সেট অফ প্যাটার্ন আছে, তাই না? মানে একটা প্রসিডিওর আছে একটা প্রবলেম সলভ করার জন্য। তো পুরো প্রবলেম সলভের প্রসেসটাই কাইন্ড অফ মানে আমার কাছে ইনটুইটিভলি একটা অ্যালগোরিদমের মতো মনে হয়। তাই যে কোনো কমপ্লিট প্রবলেমকে অ্যাপ্রোচ করার সময় আমি আসলে অ্যালগোরিদম দিয়ে চিন্তা করি। যে মানে অ্যালগোরিদমের একটা ওয়ার্ডের মিনিং হচ্ছে যে তুমি কম্পিউটার অ্যালগোরিদম, যেগুলো তুমি সবাই হচ্ছে অনেক পরিচিত। আরেকটা হচ্ছে যে ফিলোসফিক্যাল, যে আহ, আচ্ছা ওইটা আসলে বুঝতে মেবি টাইম লাগবে। আমি হচ্ছে কি আরো কিছু এক্সাম্পল দেখাই। তো নর্মালি স্ট্র্যাটেজি হিসেবে অ্যালগোরিদমের যেসব ইউজফুল টুল আছে, যেমন গ্রিডি অ্যালগোরিদম বা গ্রাফ থিওরি অ্যালগোরিদম, সেগুলো নিয়ে কথা বলবো। আর নর্মালি যেসব প্রবলেমে সাধারণত অ্যালগোরিদম দিয়ে চিন্তা করা হয় না, সেগুলোকেও কিভাবে মানে অ্যালগোরিদমিক্যালি চিন্তা করতে হয় সেটাও দেখাবো। সো শুরুতেই হচ্ছে গিয়ে আচ্ছা এখন একটা অনেক ন্যাচারাল একটা অ্যালগোরিদম, যেটা হচ্ছে যে অনেক সবসময় ইউজ করা, গ্রিডি অ্যালগোরিদম। গ্রিডি অ্যালগোরিদম হচ্ছে যে লোভী অ্যালগরিদম। হ্যাঁ, মানে নামটা শুনেই মনে হচ্ছে গ্রিডি অ্যালগোরিদম। এর মানে ধরো তোমাকে একটা ধরো কাজ করতে দিছে। আহ ভালো এক্সাম্পল কি হবে, ধরো আমরা আসলে
কোনো কিছু করি সেটা কিন্তু আসলে সাধারণত গ্রিডি অ্যালগরিদম দিয়েই করি, মানে জীবনে কোনো কিছু করলে। কারণ আমরা কিন্তু জানি না যে ধর আমি আজকে এখন একটা কাজ করব, ধরো আজকে দিনেই একটা কাজ করবো, আমি কি জানি যে এই কাজটার কনসিকুয়েন্স সামনের 20 বছরে কি হবে? আমি সেটা জানি না, তাই না? আমি জাস্ট জানি যে এই কাজটা করলে আগামী কালকের কি কনসিকুয়েন্স হবে। এখন এটা হচ্ছে শর্ট টাইম বেনিফিটের জন্য আমরা যে জিনিসটা করি। তো আমি ধরো পরীক্ষার জন্য পড়তেছি। তো আমি জানি না যে এই পড়াটা আসলে 20 বছর পরে কি হবে। আমি জাস্ট জানি যে এটা আমার কালকে পরীক্ষায় লাগবে। এটা হচ্ছে একটা গ্রিডি অ্যাপ্রোচ। আমি এখন আমার সিচুয়েশনের মধ্যে যে জিনিসটা সবচেয়ে ভালো সেটা করতেছি। এটা হচ্ছে গ্রিডি অ্যালগরিদম। এইটা তুমি এই 2 এর পাওয়ার আকারে লেখার মতো এখানে দেখতে পারবা যে আমরা গ্রিডিলি সবচেয়ে ভালো জিনিসটা নিতেছি। 100 এর চেয়ে ছোট সবচেয়ে বড় 2 এর পাওয়ারটা নিচ্ছি, যাতে যা বাকি থাকে সেগুলো as small as possible হয়। ঠিক আছে? তো এটা হচ্ছে একটা গ্রিডি অ্যালগরিদমের এক্সাম্পল। আমরা যেকোনো সিচুয়েশনে সবচেয়ে ভালো যে জিনিসটা ওই মোমেন্টে সবচেয়ে ভালো যে জিনিসটা হবে সেটা নিতে পারবো। সেটা নেওয়ার চেষ্টা করব। তো আমি মানে অ্যালগরিদমের জন্য একটা মানে নোট ফলো করতেছি কোডি জনসের কোডি জনসনের সরি অ্যালগরিদমস নামে। আচ্ছা, আমি ফাইলটা আগে দিতে ভুলে গেছি। আচ্ছা, আমি এখন ডিসকর্ডে একটু ফাইলটা দিয়ে নেই, তোমরা সবাই একটু ফাইলটা ওপেন করে রাখলে ভালো হয় আই গেস। কারণ এই ফাইলটাতে যথেষ্ট এনাফ প্রবলেম দেওয়া আছে যাতে তুমি অ্যালগরিদম সম্পর্কে অভ্যস্ত হয়ে যাবা। এবং আহ, আমি জাস্ট তোমাদেরকে এখান থেকে ওয়ার্ক করে দিব, আমার ইনটিউশন গুলো বলবো আর কি। ফাইলটা দিচ্ছি। আচ্ছা, সবাই ফাইলটা চ্যানেলটাতে একটু চেক করো, ওইখান থেকে ফাইলটা ওপেন করে রাখো। আচ্ছা, তো এখানে যেমন তো আরেকটা এক্সাম্পল দেই। যেমন এটা বাইনারি নাম্বার সিস্টেমে তো লিখতে পারছো, এটা হচ্ছে কি, আহ, এখন এটা কিন্তু তুমি ইজিলি প্রমাণও করতে পারবে ইন্ডাকশন দিয়ে যে এই অ্যালগরিদমটা আসলে কাজ করে। ওকে, সো অ্যালগরিদম বানাইতে তোমার দুইটা জিনিস করতে হবে। একটা হচ্ছে অ্যালগরিদমের স্টেপ গুলো ভালোভাবে ডিফাইন করতে হবে, আর একটা হচ্ছে অ্যালগরিদম যে তোমার এন্ড রেজাল্টটা তুমি ডিজায়ার্ড রেজাল্ট যে প্রডিউস করতেছে ওইটা তোমাকে প্রমাণ করতে হবে। ঠিক আছে? তো এখানে বাইনারি নাম্বার যে আমরা এইভাবে বাইনারি নাম্বারে লিখলাম, এটার প্রমাণটা কি? এটা প্রমাণ হচ্ছে যে সবচেয়ে বড়টা নেওয়ার পর বাকি যেটা থাকে সেটা হচ্ছে এই বড়টার থেকে ছোট, আহ, এটা থেকে ছোট। তাই এটাকে হচ্ছে ইন্ডাকশন দিয়ে ইন্ডাকশন হাইপোথিসিসে এটাকেও বাইনারি নাম্বারে লেখা যায়। তাই পুরো জিনিসটাকেই বাইনারি মানে 2 এর পাওয়ারের সাম আকারে লেখা গেছে। এটা তো তোমরা জানোই। আর আরেকটা এক্সাম্পল হচ্ছে যে ধরো আমরা কোনো একটা সংখ্যাকে ফিবোনাচি নাম্বারের যোগফল আকারে লিখতে পারি, যাতে কোনো দুই মানে যোগফলে কোনো দুইটা মানে কোনো পরপর দুইটা কোনো ফিবোনাচি নাম্বার না থাকে। যেমন 100 কে, আচ্ছা আমি ফিবোনাচি নাম্বার গুলো আগে লিখে নিই। 0 1 1 2 3 5 8 13 21 34, তারপর কি 5 5, তারপর হচ্ছে 9 8, তারপর এটা বড় হয়ে যায়। সো আমরা ধরো 100 কে ফিবোনাচি নাম্বারের যোগফল আকারে লিখতে চাই। তাহলে আমরা এটা এখানেও ওই আগের অ্যালগরিদমের মতো গ্রিডি অ্যালগরিদমের মতো যে সবচেয়ে বড়টা নিব, সবচেয়ে বড়টা নেওয়ার পর তারপর বাকি যা থাকে সেটা পাশে লিখবো। তো বাকি থাকে হচ্ছে 11। তো 11কে এখন আবার ফিবোনাচি নাম্বারের আকারে লিখতে হবে। তো 11 এর জন্য 11 এর চেয়ে ছোট সবচেয়ে বড় ফিবোনাচি নাম্বার হচ্ছে 8। তো আমরা 8 কে নিব, তারপর বাকি থাকে হচ্ছে 3, যেটা নিজে একটা ফিবোনাচি নাম্বার। শেষ। তো এটা হচ্ছে অ্যালগরিদম যে সবচেয়ে যে সংখ্যাটাকে ফিবোনাচি নাম্বারের যোগফল আকারে লিখতে হবে সেটা থেকে সবচেয়ে ছোট ও সবচেয়ে বড় ফিবোনাচি নাম্বারটা নিব। তারপর বাকিটাকে হচ্ছে ই করে ফেলতে হবে। এখন এটাও তুমি ইন্ডাকশন দিয়ে প্রমাণ করতে পারবা যে এটা আসলে একটা ভ্যালিড ইউনিক একটা ইসে লেখা যায় এভাবে। আহ, তো এটাই হচ্ছে গ্রিডি অ্যালগরিদম, যে তুমি বর্তমান পরিস্থিতি থেকে সবচেয়ে ভালো কন্ডিশনটা নেওয়ার
ট্রাই করতেছো। এটাকে বলে হচ্ছে জেকেরফস থিওরেম, সরি সেকেন্ডর্ফস থিওরেম, এই ফিবোনাচি নাম্বারের এইটা। হ্যাঁ, এটা ডিটেল প্রুফ ওই নোটটায় দেওয়া আছে, তাই আমি ডিটেল প্রুফে না গেলাম, বাট মানে মেইন আইডিয়াটা তো বুঝছো রাইট, মানে যে অ্যালগরিদমটা কিভাবে এখানে কাজ করতেছে, সবচেয়ে বড়টা নিচ্ছি, তারপর বাকিটা হচ্ছে যে আহ, লিখলাম। আচ্ছা, কেউ কি বুঝে না এমন আছো যে এখানে অ্যালগরিদমটা কি? আচ্ছা, আমি চ্যাট দেখা আমার পক্ষে মেবি সম্ভব হবে না, মানে তোমরা মাইক আনমিউট করে কোশ্চেন করলেই ভালো হবে। কোনো কোশ্চেন নাই ভাইয়া। আচ্ছা, হ্যাঁ, মানে এটা খুবই অবভিয়াস জিনিস, মানে তুমি, আমরা চাচ্ছি যে 100-কে ফিবোনাচি নাম্বারের যোগফল আকারে লিখতে, তো সবচেয়ে বড় ফিবোনাচি, এর থেকে ছোট সবচেয়ে বড় ফিবোনাচি নাম্বারটা নেওয়া যে কেন ন্যাচারাল সেটা একটু নিজে চিন্তা করলেই বুঝতে পারবা। কারণ ধরো, যদি আমরা 89-কেই যদি ফিবোনাচি নাম্বারের যোগফল আকারে লিখতে চাইতাম, তাহলে যদি 89-এর চেয়ে ছোট সবচেয়ে বড়টা না নিয়ে আমরা যদি ধরো তার থেকে ছোটটা নিতাম, 55 নিতাম, তাহলে কিন্তু ঝামেলা করতাম। দেখো 55-এর পর তারপর বাকি থাকে 34, মানে এরা নিজেরা ফিবোনাচি নাম্বার হয়ে যায়, তো তাদের যোগফল পরপর কনসিকিউটিভ ফিবোনাচি নাম্বার হয়ে যায়, সেটা তো আমরা সেটা চাচ্ছি না। তো আমরা তো এটাকে জাস্ট 89 হিসেবেই লিখতে পারতাম। তো ওইখান থেকে চিন্তা করলে যে আর কি আহ, সবচেয়ে বড়টা নেওয়া সবচেয়ে ভালো। এখন গ্রিডি অ্যালগরিদম কিন্তু সবসময় কাজ করবে না, মানে যেমন একটু আগে যে অ্যানালজিটা দিলাম, যে এখন তুমি যা পড়তেছো সেটা হয়তো তোমার 20 বছর পরের কাজে লাগবে না, কিন্তু তোমার, তো ওই মানে গ্রিডি অ্যালগরিদম কিন্তু সবসময় অপটিমাল না, বাট তাও সেটা যথেষ্ট ভালো কাজ করে দেখে আহ, বেশ বেশ কিছু প্রবলেম এটার, বেশ কিছু না অনেক প্রবলেমেরই এটার ইউজ আছে। যেমন, এবং সবচেয়ে বেশি ইউজ হচ্ছে গিয়ে গ্রাফ থিওরিতে। গ্রাফ থিওরিতে তুমি অ্যালগোরিদমের অভাব নাই, মানে গ্রাফ থিওরির একটা বড় পার্টই হচ্ছে সেই গ্রাফের উপর অ্যালগোরিদম স্টাডি করা। কারণ তোমরা অলরেডি যা দেখছো, গ্রাফ থিওরি হচ্ছে যে কানেক্টিভিটি দেখায়। এখন যে কোনো একটা প্রবলেমকেই গ্রাফ থিওরি ল্যাঙ্গুয়েজে লেখা যায়, এবং সেইখানে মানে তো কাইন্ড অফ ভেবে চিন্তা করতে পারো যে কোনো অ্যালগোরিদমকে গ্রাফ থিওরির অ্যালগোরিদমে ট্রান্সলেট করা যায়। তো এই কারণে গ্রাফ থিওরিতে অ্যালগোরিদম স্টাডি করা অনেক ন্যাচারাল। যেমন তোমরা হয়তো এটা দেখছো যে কালারিং, আমরা আমরা ধরো একটা গ্রাফ দেওয়া আছে, আমরা এই গ্রাফটাকে বিভিন্ন রঙের কালার, গ্রাফের ভার্টেক্স হ্যাঁ গুলো ভাইয়া, কালার করবো। হ্যাঁ বলো। হ্যালো। তুমি যদি মিটিং আইডি আর পাসওয়ার্ডটা যদি ডিসকর্ডে দিয়ে দিতা। কিসের? এই যে মানে মিটিং আইডিটা আর পাসওয়ার্ডটা। আইডিয়ার পাসপোর্ট? হ্যাঁ। ওটা লাগবে কেন? মানে এমনি লিংকে জয়েন হচ্ছে না? না মানে আমি আমি অন্য একটা ডিভাইস থেকে জয়েন করবো, তো ওই জন্যে। মানে ওই লিংকটা ক্লিক করলেই তো হইলো না? না ভাইয়া, অনেক লিংকটা সময় কপি লিংক করে ক্লিক নিতে করা যায় পারেন। না। ও আচ্ছা। চ্যাটে দেওয়া হয়েছে। হ্যালো। আচ্ছা, ঠিক আছে, দিছো চ্যাটে? হ্যাঁ। আচ্ছা, ওকে। সো ধরো আম, এই গ্রাফটাকে আমরা কালার করব এমন ভাবে যাতে আম, একটা গ্রাফের কালারিং সাধারণত বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে যে প্রত্যেকটা ভার্টেক্স কে কালার করব যাতে কোনো দুইটা নেইবার ভার্টেক্স এর কালার সেম না হয়। যেমন এখানে একটা ভ্যালিড কালারিং হবে ধরো এরকম, যে এখানে কোনো দুইটা নেইবারের কালার সেম না। এখন এইটা আমরা কিভাবে করি আসলে, এটার অ্যালগোরিদমটা কি? আমরা একটা গ্রাফকে এখন অপটিমাল কালারিং মানে হচ্ছে যে ধরো আমি যদি এখানে 4টা কালার ইউজ না করে 5টা কালার ইউজ করতাম,
তাও কিন্তু সমস্যা হতো না, এখনো কিন্তু ঠিক আছে। কিন্তু আমরা সবচেয়ে মিনিমাম নাম্বার অফ কালার ইউজ করে কালার করতে চাচ্ছি, যত খরচ যত কম হয়। ঠিক আছে, তো এটার অ্যালগোরিদম কি হতে পারে? একটা গ্রাফকে এখন একটা ছোট লেমা আছে যে ধরো এই গ্রাফের ম্যাক্সিমাম ডিগ্রি ধরো হচ্ছে ডেল্টা। তো আমরা প্রমাণ করতে পারবো যে নাম্বার অফ কালার্স is smaller or equal than delta plus 1, মানে আমরা ডেল্টা প্লাস 1টা কালার দিয়ে এটাকে কালার করে ফেলতে পারবো। এটা প্রসিডিউর কি হতে পারে? তার কি কোনো আইডিয়া আছে? এটা একটা গ্রিডি অ্যালগরিদম, মানে ধরো আমাদের সবগুলো ভার্টেক্সের ডিগ্রি তো হচ্ছে ডেল্টা এর থেকে ছোট, তাই না? ডেল্টা থেকে ছোট অথবা সমান, হ্যাঁ ম্যাক্সিমাম ডিগ্রি হচ্ছে ডেল্টা। সো এটা যেটা করব, আমরা ধরো কোন একটা পজিশনে আছি, সো এইটার হচ্ছে এতগুলো ধরো এগুলো ধরো কালার করা হয়েছে, ধরো এই তিনটা কালার করা হয়েছে, এই তিনটা ভার্টেক্স। আমরা ধরো এই ভার্টেক্সটাকে এখন কালার করব, কিন্তু এই ভার্টেক্স গুলোকে কালার করা হয়ে গেছে অলরেডি। তো ধরো এগুলোকে 1 2 3 ধরো নাম দিলাম। এখন আমি এই ভার্টেক্সটাকে যখন কালার করব, আমি যেটা করব এর নেইবারহুডে, মানে নেইবারহুড মানে হচ্ছে এর সাথে যে সব ভার্টেক্স গুলো কানেক্টেড আছে সেগুলো সবই হচ্ছে নেইবারহুড। এই পুরো জিনিসটা হচ্ছে নেইবারহুড। এর নেইবারহুডে যে কালার সবচেয়ে ছোট যে কালারটা নাই, খেয়াল করো সবচেয়ে ছোট কালারটা যে কালারটা নাই মানে কি? যেমন ধরো ওর নেইবারহুডে কালার আছে হচ্ছে গিয়ে 1 3 4, সো ওর নেইবারহুডে সবচেয়ে ছোট যে কোন কালারটা নাই, তার মানে 2 না? 2 আমরা ওকে 2 কালার দিব। অ্যালগরিদমটা হচ্ছে আমরা কোন একটা ভার্টেক্স নিব, আমরা ধরো আরেকটু ধরো জেনারেল টার্মিনোলজিতে যদি লিখি যে ধরো we, আচ্ছা আমি ভালো করে লিখি তাহলে, we want to color vertex v, ঠিক আছে? সো টেক দ্য নেইবারহুড, nv of v, তারপর হচ্ছে আমরা let p be the color, is the smallest color। তো আমরা সবগুলো কালার তো একটা হচ্ছে সংখ্যা, তাই না? সংখ্যা দিয়ে আমরা চিন্তা করতে পারি। স্মলেস্ট কালার not in nv, let p be the color of v, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের অ্যালগরিদম। আমরা এখন দেখো এখানে স্টেপ গুলো কি কি ছিল। আমরা হচ্ছে ভি নিছি, তারপর ভি থেকে এনভি নিছি, এনভি এর ভিতর থেকে আমরা সবচেয়ে ছোট যে কালারটা নাই সেই কালারটা নিছি পি, যেমন এই কেস হচ্ছে 2 ছিল, তো আমরা তারপর ভি তে হচ্ছে জাস্ট 2 এর কালারটা দিয়ে দিছি। এরকম বাকি সবগুলো করছি। এখন একটা ধর একটা ছোট এক্সাম্পল দিয়ে নেই, মানে গ্রাফটাকে একটু কমপ্লিকেটেড করি। সো একটা অ্যালগরিদমের সবসময় 3টা ফেজ আছে। একটা হচ্ছে বিগিনিং, মানে অবশ্যই তোমাকে কাজটা শুরু করতে হবে কোনো একভাবে, তো এটাকে ডিফাইন করতে হবে তুমি কিভাবে শুরু করতেছো। তারপর হচ্ছে কন্টিনিউয়েশন, তুমি কি স্টেপ, এইটা আমি এই যে ধাপটা দিচ্ছি এই ধাপটা হচ্ছে কন্টিনিউয়েশন, এটা কিন্তু বিগিনিং না। আমার বিগিনিং কে ই করতে হবে। আর তার প্রুফ অফ টার্মিনেশন, প্রুফ অফ টার্মিনেশন মানে কি যে এই
প্রসিডিওরটা একসময় শেষ হয়, আর শেষ হইলে তখন আমাদের ডিজায়ার্ড রেজাল্টটা পাই। মানে এগুলো জাস্ট অবভিয়াস জিনিস, ইন্ডাকশনের মতোই কাইন্ড অফ, যে আমরা বেস কেস দেখাবো এটা, তারপর তারপর আমরা এটা হচ্ছে কন্টিনিউয়েশন, মানে হচ্ছে ইন্ডাকশন হাইপোথিসিস, যে আমরা ধরতেছি যে এখন বর্তমান অবস্থান থাকলে নেক্সট অবস্থানে কেমন হবে, আর তারপর প্রুফ অফ টার্মিনেশন মানে হচ্ছে জাস্ট প্রমাণ করে ফেলা যে হ্যাঁ এখন পুরোটা কাজ করবে। অ্যালগরিদম হচ্ছে ইন্ডাকশনের মতো ন্যাচারাল জিনিস, তাই এটাকে নিয়ে চিন্তা করা আসলে কম্বিনেটিক্স এর জন্য হেল্পফুল। এই জন্য বলা হয় যে মানে তুমি যদি কম্পিটিটিভ প্রোগ্রামিং করতে পারো তাহলে অ্যালগরিদমের জন্য অনেক ভালো হবে। আচ্ছা, সো এইখানে আমরা এখন কালার কিভাবে করব? আমাদের এখানে ম্যাক্সিমাম ডিগ্রি কত কেউ বলতে পারবা? ভাইয়া ৪ সরি ৫ 5 ভাইয়া 5 মাত্র আচ্ছা। যেটা মুছে রাখলো, আর ওটার ডান পাশেরটাও 5 আছে। হ্যাঁ, সো আমাদের কালার গুলো হবে 1 2 3 4 5 6। আমরা হচ্ছে 5টা ভার্টেক্স, সো 5 প্লাস 1 কালারে কালার করতে চাই, সো 6 কালারে কালার করতে চাই। এখন শুরু আমাদের বিগিনিং কি হবে? এখানে বিগিনিং হচ্ছে সবচেয়ে ছোট কালারটা দিয়ে কাজ শুরু করা। So, যে কোনো একটা ভার্টেক্স নেব, সেই ভার্টেক্সটাকে সবচেয়ে ছোট কালারটা দিব, ঠিক আছে? তো যে কোনো একটা নিব। হ্যাঁ, যে এখন শুরুতে যে কোনো একটা নিব, ঠিক আছে? তারপর আমরা হচ্ছে যে অন্য যে কোনো একটা ভার্টেক্স নেই, ধরো এখানে আরেকটা ভার্টেক্স আছে, হ্যাঁ, অন্য ধরো যে কোনো একটা ভার্টেক্স নেই, সেই ভার্টেক্সে ধরো সেই ভার্টেক্সে এখন ধরো এই ভার্টেক্সটা নিলাম, এই ভার্টেক্সের নেইবারহুডে কিন্তু কোনো কালার ইউজ করা হয় নাই, তাই না? সো এই ভার্টেক্সটাকে এখন আমরা 1 দিয়ে কালার করব, কারণ সবচেয়ে ছোট যে নন নন ইউজ কালার যেটা 1। এবার ধরো আমরা এই ভার্টেক্সটাকে কালার করব। এই ভার্টেক্সে দেখো নেইবারহুডে কালার হচ্ছে 1, সো একে এখন 2 দেওয়া লাগবে, কারণ 1 বাদ, তাহলে স্মলেস্ট থাকে 2। কিন্তু এবার দেখো এই ভার্টেক্সটাতে, এই ভার্টেক্সের নেইবারহুডে দেখো কি কি আছে, 1 আর 2 আছে, তাই না? সো ওর এখন মানে পসিবিলিটি হচ্ছে 3। আবার এই ভার্টেক্সটাতে দেখো, এখন আমরা যদি এখানে কালার করি, আচ্ছা আমি কোনটাকে কোনটা কালার করছি, কখন কালার করছি সেটা কি, আচ্ছা মানে তুমি কোন মানে র্যান্ডমলি সিলেক্ট করতেছি আমরা যে ভার্টেক্স গুলোকে কালার করা হয়, তো তাতেও কাজ করবে আর কি। তো এইখানে দেখো এই ভার্টেক্সটাতে এর নেইবারহুড হচ্ছে 1 আবার 1 আছে, তো এখানে 2 কালার করতে পারবো। এই ভার্টেক্সটায় দেখো ওর নেইবারহুডে 1 2 3 আছে, তো ওকে 4 কালার করতে হবে। এর নেইবারহুডে আছে 2 আর 4, যেখানে 1 নাই, সো এটাকে 1 কালার করতে পারবো। আর এর নেইবারহুড আছে 1 আর 4, সো এটাকে 2 কালার করতে পারবো। দেখো এই কালারিংটা কাজ করে। বুঝতে পারছো অ্যালগরিদমটা? আচ্ছা, এখন এই আইডিয়াটা যদি বুঝে থাকো, একজন হাত তুলছো, হ্যাঁ রুদ্র অনির্বাণ, তুমি কি বলতে চাও? কোনটাই বুঝো নাই বা এমন কিছু আছে? ফোর কালার থিওরেম প্রমাণ করা এত সোজা না। 4 কালার থিওরেমে ঝামেলা আছে। 5 কালার থিওরেম তুমি প্রমাণ করতে পারবা ইজিলি। 6 কালার থিওরেম, 5 কালার থিওরেম এগুলো প্রমাণ করতে পারো। 4 কালার থিওরেম আসলে প্রমাণ করা কঠিন, এবং প্রমাণ করা তার থেকেও কঠিন। মানে কম্পিউটার লাগে প্রমাণ করতে এটা। ওটা নিয়ে তো মুরসালিন ভাই একটু কথা বলছিলেন একদিন। আচ্ছা, সো এই অ্যালগোরিদমটা এটা যদি বুঝে থাকো তাহলে ভবিষ্যতে তোমরা যখন গেম থিওরি পড়বা, সেম আইডিয়া আইডিয়া as to সেম আইডিয়া তো নিম গেমের নাম শুনছো কেউ?
জি ভাইয়া। আচ্ছা, মানে ন্যাশনাল নেই ক্যাম্পে নেই আচ্ছা, নিম গেম হচ্ছে যে ধরো গেমটা এমন তোমার কাছে ধরো দুইটা একেবারে ন্যাশনালের প্রশ্নই তো আসছিল এটা নিয়ে মোটামুটি। বাট মানে ওটা তো নিম না, ওটা নিমের একটা খুবই উইক ভার্সন। নিম হচ্ছে এরকম, ভেরিয়েন্ট বলা যায়। হ্যাঁ ধরো নিমে হচ্ছে কি এরকম কিছু স্টোনের পাইল আছে, তো তুমি আর তোমার ফ্রেন্ড খেলতেছো, মানে ধরো এ আর বি খেলতেছে, প্রথম মুভ দিবে এ, আর মুভ গুলো হচ্ছে দুইজনের মুভই সেম, মুভ গুলো হচ্ছে যে কোনো একটা পাইল থেকে যে কোনো সংখ্যক শুরু করে ফেলা যায়, ঠিক আছে? মানে যে কোনো সংখ্যক পাইল থেকে যে কোনো সংখ্যক আহ, এগুলো হচ্ছে পাথর, টেবল টেবল সরাই ফেলা যায়। তো যে লাস্ট টেবলটা সরাতে পারবে সে জিতবে, ঠিক আছে? এটা হচ্ছে গেম। এখন এই গেমটা সলভ করার জন্য আমাদের আসলে এই টাইপের একটা গ্রান্ডি নাম্বার বলে একটা কথা আছে। গ্রান্ডি নাম্বার হচ্ছে বেসিক্যালি এরকম কালারিং এর জিনিসপাতি। তো এগুলো আসলে আমরা এই ক্যাম্পে দেখাবো না, কারণ এটা আরেকটু কঠিন জিনিস, বাট এটার আইডিয়াটা খুবই খুবই এলিগেন্ট। আর গ্রিডি অ্যালগরিদম যে আসলে কত ন্যাচারালি অনেক জায়গায় অ্যাপ্লাই করা যায় সেটা আসলে প্রবলেম সলভ করতে করতে বুঝবা। এই যে যে নোটটা দিছে সেই নোটটাতেই আসলে অনেকগুলো প্রবলেম আছে গ্রিডি অ্যালগরিদম দিয়ে, তো এগুলো দেখবা। তো এবার আমি হচ্ছে মুভ অন করতেছি গ্রিডি অ্যালগরিদম থেকে। এবার আসলে হচ্ছে যে ইনভ্যারিয়েন্ট মোনোভ্যারিয়েন্টের সেকশনটাতে, যে এক second। ওকে, ইনভ্যারিয়েন্ট মোনোভ্যারিয়েন্টের সেকশনে, সো ধরো তুমি আম, কোনো প্রবলেম ধরো তোমার আম, যে এই যে মানে এক্সাম্পলটা সেটা আমার আসলে অত পছন্দ না, এর পরের এক্সাম্পলটা একটু বেশি কঠিন, এটা আবার এই জন্য ঝামেলা। আর তিনটা এক্সাম্পলই যে যথেষ্ট কঠিন কঠিন এক্সাম্পল, কিন্তু মানে ফিলোসফিক্যালি ইনভ্যারিয়েন্ট মানে তো তোমরা শিখছো যে যা চেঞ্জ হয় না। সো চেঞ্জ হওয়ার পসিবল কখন? চেঞ্জ হওয়া পসিবল যখন কোনো কিছু একটা কোনো কোনো মুভ দেওয়া হচ্ছে একটা সিচুয়েশনের উপর, ঠিক আছে? সো ওইখান থেকে অ্যালগোরিদমের সাথে ইনভ্যারিয়েন্টটা কানেক্টেড, যে ধরো কোনো একটা অ্যালগোরিদম। হ্যালো। হ্যালো, হ্যাঁ। আচ্ছা, আমাদের এবার রিসোর্স ক্লাস হবে না? আচ্ছা, সেটা ক্লাসের মাঝখানে ইন্টারাপ্ট করে জিজ্ঞেস করার মানে কি? আচ্ছা, সরি। পরে জিজ্ঞেস করো। তো ইনভ্যারিয়েন্ট এখন আমি চাইলে আই গেস এটা দেখাতে পারি, বড় হয়ে যায়। আচ্ছা, ইনভ্যারিয়েন্ট আমি আসতেছি, লাস্টে দেখাবো না, টাইম যদি পাই। সো আমার এটা এই এই এর পরের যে অ্যালগরিদম গুলো এগুলো আমার বিশেষ পছন্দ হচ্ছে রিডাকশন অ্যালগরিদম। রিডাকশন অ্যালগরিদম হচ্ছে ধরো একটা কঠিন স্টেট থেকে আমরা একটা সহজ স্টেটে নিয়ে আসবো একটা প্রবলেমকে কিছু মুভ দিয়ে, ঠিক আছে? আম, এটা হচ্ছে জাস্ট বেসিক্যালি প্রবলেমটাকে শিফট করে ফেলার জন্য, মানে কঠিন থেকে ইজি প্রবলেমে চেঞ্জ করার একটা জাস্ট ফিলোসফিক্যাল আইডিয়াও চিন্তা করতে পারো। যেমন এটা আসলে তেমন কোনো মানে শুনে মনে হয় যে অনেক নাম করা কিছু জিনিসপাতি থাকতে পারে, কিন্তু আসলে নাম করা জিনিসপাতি এটা জাস্ট হচ্ছে কি অ্যাপ্রোচের মতো। যেমন একটা প্রবলেম হচ্ছে প্রোটোটিপিক্যাল একটা প্রবলেম, সেটা হচ্ছে যে ছয়টা ধরো সংখ্যা দেওয়া আছে, ধরো ছয়টা সংখ্যা n1 n2 n3 n4 n5 n6, আর এই ছয়টা সংখ্যার উপরে একটা মুভ ডিফাইন করা হয়েছে। মুভ হচ্ছে যে তুমি কোনো একটা মুভে সবগুলোর সংখ্যাতে +1 অ্যাড করতে পারো অথবা প্লাস, মানে আচ্ছা না, মানে ধরো একটা মুভে তুমি সবগুলো সংখ্যাকে আইদার +1 অথবা -1 দিতে পারবা একই সাথে। তো মানে কোনোটাকে +1 কোনোটাকে -1 এরকম করতে পারবা। তোমাকে প্রমাণ করতে হবে যে এমন এরকম কিছু মুভ দিয়ে তুমি ফাইনালি এমন একটা স্টেটে যেতে পারবা যে স্টেটে তোমার n1 n5 n1 times n5 times n6 equals to n2 n4
n6 equals to n3 n4 n5 হয়। ঠিক আছে, মুভটা বুঝছো যে তুমি একটা মুভে একটু আবার বলবেন কি করলেন? আমরা মুভটা হচ্ছে যে প্রত্যেকটা মুভে প্রত্যেকটা এলিমেন্টে আইদার +1 অ্যাড করব আর -1 অ্যাড করব। সো যেমন ধরো একটা এক্সাম্পল দেখাই, ধরো 5 3 2 4 1 6। এখন এইখান থেকে আমি একটা মুভ দিতে পারবো যে 5 এর সাথে 1 যোগ করলাম, 3 এর সাথে 1 যোগ করলাম, 2 থেকে 1 বিয়োগ করলাম, 4 থেকে 1 বিয়োগ করলাম, 1 থেকে 1 বিয়োগ করলাম, 6 থেকে 1 বিয়োগ করলাম। তো প্রথমে এই দুইটাতে যোগ করছি আর এগুলো থেকে 1 বিয়োগ করছি। আবার এইখান থেকে ধরো আবার আরেকটা মুভ দিতে পারতাম, এইখানে +1, তো ধরো 1, 5 এ ধরো 4, 5 3 2, 3 থেকে ধরো 2। তো মানে সবগুলো সংখ্যাকেই +1 আর -1 করতে হবে আর কি একবার। তোমাকে প্রমাণ করতে হবে যে এরকম করতে করতে তুমি একটা পর্যায়ে এরকম একটা অবস্থায় আসতে পারবা। এখন এই প্রবলেমটার সমস্যাটা কি বলতো, মানে এই কন্ডিশনটার সমস্যাটা কি? যোগ বিয়োগ না থেকে গুণ আছে হ্যাঁ, এরকম। এটা একটা সমস্যা। আরেকটা সমস্যা প্যারিটি। পেয়ারিটি মানে এখানে সবগুলা চেঞ্জ হইতেই থাকে। আচ্ছা, না মেইন ফিলোসফিক্যাল যে সমস্যা সেটা হচ্ছে যে এই n1 n2 n3 কিন্তু যা ইচ্ছা হতে পারে, তাই না? n1 এর বিজোড় একটাকে 0 বানালে আর আমি জোড় একটাকে 0 বানাতে পারলেই তো হয়ে যায়। না, তোমাকে তিনটা সংখ্যাকে 0 বানাইতে হবে এখানে অ্যাটলিস্ট, কারণ তিনটাই 0 হতে হবে, তাই না? কোনো একটাকে যদি 0 বানাও তাহলে তিনটাকেই 0 হতে হবে এইখানের সামটাকে। তো তিনটা সংখ্যাকে 0 বানাইতে হবে তোমার এখানে। n1 n2 আর n3 0 হইলে হবে। হ্যাঁ, জিনিসটাতে কি কোনো সিমেট্রি নাই, এজন্য করা যাবে না? না সমস্যাটা হচ্ছে যে n1 n2 n3 এই মানে এই সংখ্যাগুলো n থেকে n1 থেকে n6 পর্যন্ত সংখ্যাগুলো যা ইচ্ছা হতে পারে, তাই এই গুণফলটাও যা ইচ্ছা হতে পারে। এখন সেই জন্য আমরা যেটা করব, আমরা হচ্ছে যে n1 এই সংখ্যাগুলোকে ছোট করে এমন করে ফেলবো যাতে এই n1 n2 n3 মানে সরি এই তিনটা যে গুণফলের যে তিনটা আছে এদের পসিবল মানে ভ্যালু খালি 0 আর 1 হয়, তাই না? সেটা তো আমরা করতে পারি যে ধরো এইটাকেই ধরো আমরা যদি ছোট করতে থাকি, ধরো এটাকে আমরা ছোট করতে থাকি, 4 কে ধরো 3 বানাইলাম, 5 কে 4, 3 কে 2, 2 কে 1 1 আর এখানে 0। আবার ধরো এখানে 0 থেকে নিচে যেতে চাই না আমরা, মানে ধরো নেগেটিভে যেতে চাই না আমরা, ধরো 0 আর 1 এর। এখন এটা হচ্ছে আইডিয়া যে আমরা কাইন্ড অফ সবগুলো সংখ্যাকে ছোট করে ফেলবো, এনাফ ছোট করে ফেলবো যাতে মানে পসিবল কেস তো কিছু হবে, মানে অনেক ফাইনাইটলি মেনি কেস থাকবে তখন, সেটা আমরা তখন চেক করতে পারবো। যেমন এইটাকে আমরা তারপর করতে পারি যে 2 3 1 0 0 0 কে এখন আবার 1 বানাতে হবে কারণ না হলে নেগেটিভ হয়ে যাবে। এরপরে দেখো 1 2 1 এগুলোকে আবার 1 1 বানায়, তো এটা 0 আর এখানেও 0। আবার এরপরে 0 1 1 0 0 1। তো দেখো আমরা সবগুলো সবগুলো ইকেই এরকম রিডিউস করে করে একটা স্টেজে আনতে পারবো যেখানে পুরো জিনিসটা 0 হয়ে মানে 0 আর 1 হয়। আর এটা বুঝতে পারবে এটা হচ্ছে জাস্ট পেয়ারিটি, যেমন ভাই আসলে জোর বিজোরের মতো আর কি। হ্যাঁ হ্যাঁ, জাস্ট জোর বিজোরে রিডিউস করার মতো। এটা একটু প্রমাণ করতে মানে পারবা মোড যে 2 এ আসলে যেটা হবে সেটাকে আনা যাবে। হ্যাঁ, এটা কি প্রমাণ করতে পারবা কেউ? প্রমাণ কিন্তু আসলে কঠিন, আমি কঠিন না, আমি এখন দেখাবো না, সেই জন্য যে এটা এক্সারসাইজ হিসেবে চিন্তা করতে পারো যে যদি এখানে এরকম হয় মানে এই স্টেটটাকে জোর বিজোরের স্টেটে মানে 2 এর মডে আনলে যে জিনিসটা সেই জিনিসটাতে আমরা একটা মুভে আনতে পারবো। ওকে,
সো এখন কিন্তু আমাদের কাজ অলমোস্ট শেষ। এখন কিন্তু আমরা একটা রিডিউস করে ফেলছি একটা খুবই সহজ সিম্পল একটা মানে সিচুয়েশনে, যেখানে হচ্ছে জাস্ট সবগুলো সংখ্যা হচ্ছে 0 অথবা 1। তাই আহ, সংখ্যা তিনটার গুণফল হচ্ছে আইদার 0 হবে অর 1 হবে, তাই না? এখানে মানে যে কোনো তিনটা সংখ্যার গুণফল আইদার 0 হবে অর 1 হবে। এখন একটা পদ্ধতি যে জিরো হবে তার কি নিশ্চয়তা? বা মানে তিনটা সবগুলো যদি পদ্ধতি 0 হয় তাহলে তো হয়ে গেল না, তাহলে তো আমাদের কন্ডিশন ফুলফিল করতেছে। লাইক যে চারটা বর্ণ আর দুটো জিরো হয় ইন সাম কেসেস। হ্যাঁ, এটা তো সমস্যা তো নাই, মানে তার হ্যাঁ ওইখান হ্যাঁ মানে তাহলে তো আমরা আর কি এখানে এই জিনিসটা পেয়ে যাব। এখন মানে আমাদের প্রমাণ করতে হবে যে এমন একটা, ধরো যে কোনো এরকম 1 এর মানে 0 আর 1 এর ধরো যে কোনো একটা সিচুয়েশন আসলে তখন আমরা সেই এটাকে আমরা সেখান থেকে একটা এরকম একটা জায়গায় যেতে পারবো যে জায়গায় এই জিনিসটা সত্যি হয়। আর সবগুলো 1 হলে তো সত্য হবে, বা সবগুলো 0 হলে তো হবেই। হ্যাঁ, কিন্তু এখন সবগুলো 1 তো সবসময় পসিবল না। যেমন এই হুম। সিচুয়েশনে এইখান থেকে তো সবগুলো 1 এ পাওয়া যাবে না। এখন যেমন ধরো আমাদের এখন একটা জিনিস দেখতে হবে যে এখন জাস্ট কেস ওয়ার্ক করলেই হয়ে যাবে, ঠিক আছে? যেমন এটা হচ্ছে n1 n2 n3 n4 n5 n6। সো n1 এর সাথে কি কি গুণ হবে? n1 এর সাথে হচ্ছে n5 n6 গুণ হবে এই তিনটা, n2 n4 n6 n2 n4 n6 এইটা, আর n3 n4 n5 আর এইটা। আচ্ছা, আচ্ছা, তো আচ্ছা, তো এখন আমরা এখানে এই কেসে দেখো, এই কেসে কিন্তু এটা তিনটাই 0 হয়ে গেছে, তাই না? তিনটার গুণফলে। তো কোন কেসে তুমি এখন চেক করতে পারবা যে আর কি যদি 5 যদি 0 হয় তাহলে আমাদের কাজ শেষ। 5 যদি 0 না হয় তাহলে মানে 5 আর ধরো অন্য কিছু একটা 0 হলে তাহলে কাজ শেষ। বা আহ, কখন কখন এই জিনিসটা স্যাটিসফাই করে না, সেইখান থেকে তুমি একটা জায়গায় যেতে পারবা যেটা আর কি করবে। তো এখন জাস্ট কেস ওয়ার্ক বাকি আছে। আমি কি দেখাই দিব নাকি এটা তোমরা নিজেরা ট্রাই করতে পারবা এখন? সে n1 আর n5 যদি 0 হয়ে যায় কিন্তু 2 4 6 যদি 1 থেকে যায় হ্যাঁ, তাহলে তো হচ্ছে না। কেস আছে আর কি, যে ধরো যদি n5 যদি 0 হয় বা অথবা ধরো n1 n6 0 বাকিগুলো হচ্ছে 1 তখনও হয়। মানে ধরো আচ্ছা, সো হ্যাঁ, সবগুলো যদি 1 হইতো, যদি সবগুলো 1 হইতো তাহলে তো কাজ হয়ে যেত, তাই না? কাজ হয়ে গেছে। সবগুলো 1 না, তার মানে কোনো না কোনো একটা 0 আছে, কোনো না কোনো একটা 0 আছে, মানে এখানে কোনো না কোনো একটা মান হচ্ছে 0, তাই না? কারণ যেহেতু এখানে সবগুলো সংখ্যাই একবার না একবার অ্যাপিয়ার করে এইটাতে। হ্যাঁ, তো এটা অসম্ভব হবে যখন কোনো না কোনো এখানে অন্য একটা 1 হবে। সো ধরুন আমরা উইদাউট লস অফ জেনারেলিটি আমরা ধরতে পারি যে n1 n5 n6 হচ্ছে 1। বাকি এখানে যা ইচ্ছে এগুলো যা ইচ্ছে হতে পারে। কিন্তু এবার যেটা করতে পারবো আমরা এরপরে এই তিনটাকেই আমরা 0 বানাই ফেলতে পারবো। 0 0 এখানে 0 1। উইদাউট লস অফ জেনারেলিটি কিভাবে আনলেন? এক জায়গায় মানে n6 দুইটা জায়গায় আছে কিন্তু n1 মাত্র একটা জায়গায় আছে। না, আমরা আমরা ধরতেছি যে আর কি এই জিনিসটা হচ্ছে 1, বাকি এগুলো তো সেম আসলে। মানে এইটাকে 1 ধরা আর এইটাকে 1 ধরা ও একই, আচ্ছা 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 আচ্ছা। ঠিক আছে? তো ওইটা মান আসে, তারপর এটাকে পরে 0 বানাই ফেললেই দেখা যায় যে এরপরে সবগুলো 0 হয়ে যাবে। কারণ এরা তিনটাই একটা একটা করে এখানে আছে, n1 এখানে, n6 এখানে, n5 এখানে, তিনটাকে 0 বানাই ফেলে। তো এটা হচ্ছে রিডাকশন। এখন রিডাকশনের মানে ইনটিউশনটা হচ্ছে যে ধর তোমাকে কঠিন একটা প্রবলেম দিল, সেই কঠিন প্রবলেমটাকে ছোট বানানোর জন্য তুমি আসলে যদি তোমাকে এরকম অ্যালগরিদমের কোনো একটা মুভ দেয় তাহলে তুমি সবসময় চেষ্টা করবে যে কঠিন প্রবলেমকে ছোট বানানো।
এখন একটা অনেক সুন্দর একটা প্রবলেম আছে আমার অনেক পছন্দের, সেটা হচ্ছে যে কানাডা এমোর কত সাল ভুলে গেছি, 16 সাল মনে হয়, যে আম, তোমাকে একটা, আচ্ছা প্রবলেমটা ডেসক্রাইব করি আগে। So, ধরো একটা গ্রিড, একটা ধরো গ্রিড দেওয়া আছে এরকম, ওকে। আর এই গ্রিডের গুলোতে কিছু কিছু এরকম ব্যারিকেড দেওয়া আছে। কাইন্ড অফ লাইক, মানে আচ্ছা হ্যাঁ, ওটা ওটা পরে বলছি কিসের মতো মনে হয় এটাকে। বাট এবার এই এইগুলো হচ্ছে কিসের মতো, কিন্তু একটাই আছে যে মানে আহ, যে কোনো দুইটা ইসের মধ্যে মানে এমন ভাবে এরকম ব্যারিকেড গুলো দেওয়া যাতে যে কোনো দুইটা বিন্দুর মধ্যে, যে কোনো দুইটা গ্রিডের সেলের মধ্যে একটা পাথ এক্সিস্ট করে আর কি। ঠিক আছে, মানে কোনো সেল আইসোলেটেড না আর কি, সেটাই বোঝানো হচ্ছে। তো তোমাকে প্রমাণ, এখন এইখানে আম, এই ইসের ভিতরে দুইটা রোবট আছে, ঠিক আছে, যে কোনো দুইটা সেলের ভিতর দুইটা রোবট আছে। তুমি দুইটা রোবটকেই একই সাথে কমান্ড দিতে পারবা যে আইদার ডানে যাও, উপরে যাও, নিচে যাও, আর বামে যাও, একই সাথে একটা কমান্ড। সো যদি আমি এদের দুইজনকে রাইটের কমান্ড দেই তাহলে এ জাস্ট মুভ করে ডানে আসবে, কারণ এ ডানে যেতে পারবে না, কারণ এর ডানে আর কিছু নাই। আবার এরপর আমি ধরো আরেকবার মানে রাইটের কমান্ড দিলাম, তারপর এ যাবে, এ কিন্তু এখন যেতে পারবে না। তারপর ধরো আমি ডাউন কমান্ড দিলাম, ডাউন দিলে ও নিচে আসতে পারবে, কিন্তু ও নিচে যেতে পারবে না কারণ ওর এখানে ব্যারিকেড দেওয়া আছে। ঠিক আছে, এরপর আমি ধরো এইদিকে লেফট কমান্ড দিলাম, তখন দুইজনই লেফটে যেতে পারবে। আবার ধরো গ্রিডটা কি 4x4 নাকি n/n? এন বাই এন, মানে গ্রিডটা আমি জাস্ট ছোট এক্সাম্পল দিচ্ছি। তারপর আরেকবার দিলে তারপর আরেকবার এরকম আসবে। এবার ধরো আমি যদি নিচে দেই তাহলে ধরো নিচে আসবে, আবার ধরো নিচে দেই তাহলে আরেকবার নিচে আসবে। ঠিক আছে, আবার ধরো মানে যদি নিচে এর আগেটা নিচে না দিয়ে যদি আমি এখানে রাইট দিতাম তাহলে কি হতো, তাহলে এরকম আসতো। ঠিক আছে, তো ব্যারিকেড গুলো ক্রস করতে পারবে না, আর দুইজনই একই দিকে মুভ করার ট্রাই করবে। ঠিক আছে, তো তোমাকে প্রমাণ, ব্যারিকেড গুলোর সংখ্যা কি নির্দিষ্ট নাকি যে কোনো হতে পারে? শুনতে পাইনি, আরেকবার। ব্যারিকেডটার সংখ্যা কি নির্দিষ্ট? ব্যারিকেড যে কোনো ভাবে ব্যারিকেড হতে পারে, কিন্তু একটা জিনিস বলে দেওয়া আছে যে যে কোনো দুইটা সেলের মধ্যে একটা পথ এক্সিস্ট করে। ঠিক আছে, মানে এটা তো তোমরা আগে ছোটবেলায় খেলছো না, এই যে এক ধরনের মেজের মতো আছে যে আহ, তো তোমাকে প্রমাণ করতে হবে যে এই দুইটা রোবটকেই একটা নির্দিষ্ট সেট অফ মুভমেন্ট দিয়ে দুইটা রোবটকেই তুমি একটা একটা সিঙ্গেল লেফট মোস্ট এই এটাতে আনতে পারবা দুজনকেই। আচ্ছা ভাই, একই মুভ বারবার দিলে তো কাজ করবে না, না? না, তাহলে তো এক জায়গায় আটকে যাবে, তাই না? ধরো আমি লেফট দিতে দিতে ধরো ধরো দুইজনই এসে এরকম লেফটে আটকে যাবে। না, রাইট আর ডাউন, রাইট আর ডাউন, রাইট আর ডাউন এরকম দিতে থাকলে? হয়তো কাজ করবে, তোমাকে প্রমাণ করতে হবে সেটা। বাট মানে আটকে যেতে পারে, ধরো ধরো রাইট দিচ্ছি, ও হ্যাঁ তারপর হ্যাঁ, ধরো আটকে যাবে। এখানে এখানে ধরো আটকে গেল, তারপর তো রাইট দিলেও কাজ করবে না, ডাউন দিলেও কাজ করবে না। ঠিক আছে, তো তোমাকে প্রমাণ করতে হবে যে এরকম একটা সেট অফ মুভমেন্ট আছে যেটাতে তুমি এরকম আসতে পারবে। এখন এটা ছোটবেলায় তোমরা হয়তো খেলছো, এই যে ছোট এক ধরনের এরকম থাকে না, মেজের মতো থাকে, তার ভিতরে একটা ছোট বল বেয়ারিং থাকে, সেটাকে আমরা ঘুরাই ঘুরাই বিভিন্ন জায়গায় নিতাম। এটাও অনেকটা সেরকম আর কি, ওইখান থেকেই ইন্সপায়ার। দুইটা বল বিয়ারিং ও থাকে অনেক সময়, হ্যাঁ এইটার মতো হুবহু। হ্যাঁ, এক্স্যাক্টলি। তো এটাকে আরেকটু আরেকটু সহজ করা যে মানে এখানে ওই গোলের মতো না, গোল হইলে আসলে কন্ট্রোল করা কঠিন। এখানে হচ্ছে জাস্ট লেফট আপ, লেফট ডাউন, রাইট, এটা দিলে হচ্ছে জাস্ট একবার করে মুভ করে। ওই বল পেয়ারিং এ তো সমস্যা হচ্ছে যে কোন দিকে কেমনে চলে যায় সেটা কন্ট্রোল করা অনেক কঠিন।
ওকে, এটা তুমি আসলে ইন্ডাকশনের মতো করে প্রমাণ করতে পারবা। মেইনলি বেসিক্যালি তোমাকে যেটা করতে হবে, ফার্স্টে আমরা দুইজনকে না নিতে পারলেও একজনকে নিতে পারি কিনা সেটা আগে দেখি, ঠিক আছে? সো এখানে কি প্রমাণ করতে হবে? প্রমাণ করতে হবে যে দুইজনকেই আমরা একটা সেট অফ মুভ দিয়ে দুইজনকেই এই পয়েন্টে আনতে পারবো। আচ্ছা, সো একটা এখন এইখানে দেখো, আমরা যে ধরো প্রবলেম সলভিং এ সবসময় তো আমরা ইজি জিনিসটা করার ট্রাই করি আগে। তো এখানে ইজি জিনিসটা হবে যে একজনকে তো অবভিয়াসলি আনতে পারবো, তাই না? ওকে জাস্ট ধরো কোনো একজনকে আমি জাস্ট অর্ডার দিয়ে দিব এখানে চলে যাও এই পথ অনুসরণ করে, তাহলে সে চলে আসবে। বাকি জন গোল্লায় যাবে, তার সাথে কিছু আসে যায় না আমাদের। কিন্তু হ্যাঁ, তো সেটা করার জন্য আমাদের যেটা করতে হবে যে হ্যাঁ, তো আমরা হচ্ছে এখন সবচেয়ে ভালো কোনটা হয় বলতো? সবচেয়ে দূরের যেজন আছে তাকে সবচেয়ে কাছে আনলে সবচেয়ে তাকে আগে ভাগে কাছে নিয়ে আসলে সেটা সবচেয়ে ভালো না? বলতো। কেন? হ্যাঁ, ওটা কেন সেটা দেখতে পারবো। আচ্ছা ধরো আমরা ট্রাই করি। ধরো আমরা এ কে এইখানে নিয়ে আসার জন্য অর্ডার দিই, ঠিক আছে? তো ও ধরো এখানে চলে আসবে, লেফট আর ডাউন কিন্তু মুভ ওকে কোনো চেঞ্জ করবে না, সো জাস্ট ওই মুভ করবে। এবার এবার ধরো আমরা ওকে এখানে, ও যখন এখানে আসলো তারপর আমাদের কি কাজ করতে হবে? তারপর আমাদের ওকে এই ধরো ধরো ব্লুটাকে, আর এটা ধরো গ্রিন, সো ব্লুটাকে ধরো আমাদের এখন মুভ করতে হবে। সো ব্লুকে যখন আমরা রাইটের মুভ দিব ওর কোনো সমস্যা নাই, ওকে যখন ডাউনে মুভ দিব ওরও সমস্যা নেই, ও চেঞ্জই হতে পারবে না। ওকে লেফটের মুভ দিলেও চেঞ্জ হবে না, ওর নিচের মুভ দিলেও চলে আসবে। সো আমাদের বেসিক্যালি আইডিয়া হচ্ছে যে প্রথম একজনকে এখানে আনবো, বাকি জনকে তারপর এখানে আনবো, তারপর দেখবো যে কি হয়। সো এরা দুজন খুব সুন্দর, স্টার্টিং পয়েন্ট খুব ভালো ছিল দেখে এরা একজন একজন করে চলে আসতে পারছে। কিন্তু ধরো স্টার্টিং পয়েন্ট একটু অন্যরকম উইয়ার্ড ছিল ধরো এখানে। এখন কি, এখন ধরো আমরা ব্লুকে আগে এখানে আনতে চাই। সো ব্লুকে ধরো রাইটে কোনো মুভ নাই, ডাউনেও কোনো মুভ নাই। আচ্ছা না, এটা খুবই খারাপ হলো। ধরো এখানে ধরো ব্লু এর ধরো রাইটে মুভ দিলাম, গ্রিনের কোনো মুভ নাই। ব্লু এর হচ্ছে ডাউনে মুভ দিলাম, গ্রিনের মুভ আছে ডাউনে। ব্লু এর ধরো লেফটে মুভ দিলাম, গ্রিনের লেফটে মুভ নাই। আর ব্লুকে ধরো নিচে দিয়ে দিলাম। মানে ভাই আমাদের গোলটা কি, মানে একজনকে আটকায় দেওয়া? কাইন্ড অফ না, মানে আমরা হচ্ছে চিন্তা আমি আসলে এটা ছবিটা ভালো হয়। আর তার আমি একটা জাস্ট মানে ঝামেলার জায়গাটা খুঁজতে চাচ্ছি আর কি, যে কোনখানে ঝামেলা হয়েছে দেখা, মানে একটা ঝামেলা আছে এখানে। একটু আগে যেখানে বসেছিলেন ওটা তো ঝামেলাই ছিল। এখানে ঝামেলা ছিল না, এর পরের বারে। আচ্ছা এটা দেখো যে হ্যাঁ, ধরো এটা দেখো, আমরা ধরো ওকে ধরো আমি রাইটে নিচ্ছি, রাইট রাইট রাইট, ওর কোনো সমস্যা নেই। এর পরের বার যখন ওরা দুইজনই হচ্ছে গিয়ে নিচে আসবে, এরপর দুইজনই লেফটে আসবে, তারপর দুইজনই নিচে আসবে, তাই না? একই মুভে, কারণ মুভটা কি করা আছে। এবার ওকে যখন আমি চেঞ্জ করব, আমরা চাচ্ছি কি আমরা এখন এই ব্লুটাকে না সরাই গ্রিনটাকে সরাতে, তাই না? কিন্তু ধরো আমরা এখন যখন গ্রিনটাকে সরাবো তখন কিন্তু ব্লুটাও সরে যাবে। তো আমরা গ্যারান্টি দিব কিভাবে যে আসলে দুইজনে, কিন্তু তারপরে দেখো, তারপরে যখন আমরা লেফট মুভ দিচ্ছি তখন গ্রিনটা ব্লু এর কাছে চলে আসবে, তখন তারা একই জায়গায় চলে আসবে। হ্যালো, হ্যালো, হ্যাঁ এভাবে করা যায়? কিভাবে? মানে 4x4 এর জন্য প্রমাণ করা যে 4x4 এর জন্য প্রমাণ করা যে যে মানে যে কোনো দুইটা পজিশনের জন্য আমরা ওকে এখন সব বুঝতে পারছো?
ঝামেলা হ্যাঁ? আছে, ইন্ডাকশন করতে হচ্ছে ঝামেলা আছে, যে ব্যারিকেড ধরো আমরা 4x4 এর বক্সের কিন্তু বাইরে যেতে পারতেছি না এই কেসে, কিন্তু ধরো 5x5 এ যখন আমরা চিন্তা করব তখন কিন্তু এই চারের চারের যে পাশে যে বাউন্ডারি গুলো আছে সেখান থেকে কিন্তু স্কিপ করে আমরা 5-এর বাউন্ডারিতে যেতে পারি, তখন কিন্তু আহ, মানে কেসটা কিন্তু ভিন্ন হয়। মানে যে পাশে কনসেপ্ট বাড়াই নেই ওই পাশ নিয়ে চিন্তা করব, মানে না, মানে যে পাশে সব পাশে লেফট বটম কর্নার নিয়ে চিন্তা করব, যে ওই দিকেই মুভ গুলো দেওয়ার চেষ্টা করব। হ্যাঁ হ্যাঁ, ওইভাবে হলে তো ফিক্স হয়ে যায়। না, তখন তো তোমার এইখানে আনতে হবে, কিন্তু তোমার তো আসলে তখন মেইন প্রবলেমে তো তোমার এইখানে আনতে হবে, সে 4x4 বক্সের ভিতরেই না, বা মানে যে কোনো আমরা মানে যে কোনো দিক থেকে এই 4x4 কিন্তু যে কোনো দিক থেকে বের হওয়া যায় না। তুমি এখন যেদিকেই এক্সট্রা রো আর এক্সট্রা কলাম অ্যাড করো না কেন, মানে তোমাকে ওই ওই কনস্ট্যান্টটা এখন আর নতুন আর কি, এই আগের পাথগুলো আর নতুন পাথগুলো না মানে হচ্ছে কথা হচ্ছে কি, আমরা এক জায়গায় নিতে পারলে ওইখান থেকে জাস্ট মুভ দিলেই তো দুজনে একসাথেই নড়বে, ঠিক না? হ্যাঁ। তো এইটা হচ্ছে কি মেইন আইডিয়াটা, যে যে কোনো এক জায়গায় একসাথে নিব, তারপরে হচ্ছে কি মুভ দিব, যাতে ওরা হচ্ছে কি যে আচ্ছা, ঠিক আছে। তো যে কোনো এক জায়গায় নিবা, সেটা কিভাবে নিবা? 4x4 এ যেভাবে নিতাম ওইভাবেই নেওয়ার চেষ্টা করব, তারপরে 4x4 এ কিভাবে নিব, 3x3 তে যেভাবে নিব ওইভাবে। মানে চিন্তা করে দেখো এখানে ঝামেলা হবে, কারণ 4x3 তে তোমার একটা এক্সট্রা রেস্ট্রিকশন আছে যে এই 4x4 এর বাইরে যেতে পারবে না, কিন্তু 5 এর জন্য এই নতুন 5 এর জন্য ওইটা নাই, 5 এর জন্য হচ্ছে এই নতুন রো আর নতুন কলামে যেতে পারবে, তখন আবার সেইখান থেকে আবার ব্যাক করতে হবে, একটা ঝামেলা আছে আর কি। তো মানে ওইখানে n+1, মানে যদি এদেরকে n বাউন্ডারি থেকে n-1 স্কয়ারের বাউন্ডারিতে নিয়ে যাওয়া যাবে, এরকম জিনিস যদি প্রুফ করতে পারি তাহলে তো জিনিসটা ইন্ডাকশন দিয়ে করা যাবে। এটা প্রমাণ করতে হবে, ওটাই তো বলতেছি আর কি, যে একটা এক্সট্রা স্টেপ বাকি আছে, মানে নিশ্চয়ই করা যাইতে পারে, যদি মানে এটা সলভ করা যায় তাহলে তো এই জিনিসটা করা যাওয়ার কথা। নট নেসেসারিলি, মানে ধরো ওইটা হচ্ছে আরেকটা আইডিয়া, তাই না? এখন সবসময় তো সব আইডিয়া কাজ করে না, এখন মানে এই জিনিসটা সত্যি হইলেও যে ওইটা সত্যি হবে তা না, হয়তো সত্যি হবে বাট তোমাকে প্রমাণ করতে হবে আর কি। হ্যাঁ, বাট মানে হ্যাঁ, ধরে নেওয়া ভালো যে এটা সত্যি, তার মানে প্রমাণ করার আগে আর কি, না হলে আহ, না, নিজেকে বিশ্বাস করাইতে হবে আর কি, যে তুমি যেটা করতেছো সেটা আসলে সঠিক। আচ্ছা, তো এইখানে আমি যে আইডিয়াটা দিলাম, যে ধরো আমরা ফার্স্টে একজনকে একটা জায়গায় নিয়ে স্থির করাবো, ঠিক আছে? তো এখন ওইটা ওইটা কার বেলায় করলে সবচেয়ে সুবিধা? আচ্ছা, একটা জিনিস দেখো, ধরো আমরা একে এখানে আনলাম, এ ধরো অন্য কোনো একটা জায়গায় চলে গেল, ঠিক আছে? তো অন্য কোনো একটা জায়গায় চলে গেলে আমরা কি চাই? আমরা চাই যে ওকে যে আগে যত দূর থেকে টেনে আনছি, এরপরে গ্রিনটাকে যখন আবার ওই মানে আমাদের ডেস্টিনেশন যখন পাঠাবো, তখন ও যাতে ওই আগে যত দূর ঘুরে আনছে তার থেকে বেশি দূরে না যায়। একটু চিন্তা করো, মানে ধরো আমরা ওকে এখানে আনছি, অনেক রাস্তা ধরো ঘুরায়, তো আমরা ধরো রাস্তাটা আমি একটু ইন্ডিকেট করে দিই, ধরো এই রাস্তা ঘুরায় এখানে আনছি, এখন আমরা যখন গ্রিনকে আবার ধরো এখানে আনার চেষ্টা করব, তখন ও যাতে আর কি এই এতখানি দূরের থেকে বেশি দূরে না যায়, তাহলে কিন্তু একটা ইনভ্যারিয়েন্ট পাচ্ছি, যে ওর পথ কিন্তু সবসময় ছোট হতে থাকবে, তাহলে তার মানে একসময় মানে দুইজনের পথ মানে এই এই ডেস্টিনেশন থেকে ডিস্টেন্স জিরো হয়ে যাবে। আমরা চাচ্ছি যে ডেস্টিনেশন থেকে ডিস্টেন্স যাতে সব দুইজনেরই কমে প্রত্যেক স্টেপে। এটা হচ্ছে ইনভ্যারিয়েন্ট মনোভ্যারিয়েন্টের। তবে একটু চিন্তা করো তো। ভাই আইডিয়াটা বুঝিনি, আরেকবার বলবেন? আচ্ছা, তো ধরো আমরা আরেকটু ভালোভাবে ডিফাইন করি। ধরো এই ব্লু রোবটটার জন্য ধরো ব্লু রোবটটা হচ্ছে গিয়ে এ, আর ধরো গ্রিন রোবটটা হচ্ছে ধরো বি। তো ডিস্টেন্স অফ এ, আমরা ডিস্টেন্স অফ এ বলি যে হচ্ছে এই ডেস্টিনেশন থেকে তার কয়েক ঘর দূরে আর কি। যেমন এখানে 1 ঘর 2 ঘর, মানে ডেস্টিনেশন থেকে আমাদের কয়েক ঘর যাওয়া লাগবে, 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর 5 ঘর 6 ঘর 7 ঘর, 7। সো এটা মানে হচ্ছে এগুলোকে বলে ট্যাক্সি ক্যাব ডিস্টেন্স। ট্যাক্সি ক্যাব ডিস্টেন্স মানে জানো, একটা গ্রিডের ভিতরে
ইউক্লিডিয়ান ডিস্টেন্স কি? ইউক্লিডিয়ান ডিস্টেন্স হচ্ছে এরকম সরাসরি লাইন, তাই না? কিন্তু এই দুই বিন্দুর মধ্যে ট্যাক্সি ক্যাব ডিস্টেন্স হচ্ছে গিয়ে গ্রিড লাইন বরাবর যে ডিস্টেন্স। তো এখানেও সেরকম গ্রিড লাইন বরাবর ওই আমাদের যে আর ইউ দিয়ে যে একটা প্রবলেম সলভ করছিলাম হ্যাঁ, ওটাতে হ্যাঁ ওইটাই ওগুলাই হচ্ছে ট্যাক্সি ক্যাব ডিস্টেন্স। মানে ট্যাক্সি ক্যাব ডিস্টেন্স কারণ হচ্ছে যে যখন মানে মেইন স্ট্রিটে হচ্ছে গিয়ে তো কোনো এরকম আড়াআড়ি রাস্তা থাকে না, ওখানে জাস্ট হচ্ছে এরকম সমান্তরাল রাস্তা থাকে। ওই সমান্তরাল রাস্তার ডিস্টেন্সটা হচ্ছে ট্যাক্সি ক্যাব ডিস্টেন্স। আর জি অফ বি কত? 1 2 3 4 4। তো আমরা যখন এরপরে মুভ দিব, ধরো আমরা এরকম একটা মুভ দিলাম, তখন ধরো মুভটা কি, আমরা হচ্ছে দুইজনকে একই সাথে ই করবো যাতে ব্লু ব্লু এখন যাতে ডেস্টিনেশনে চলে আসে। ঠিক আছে, ব্লু যখন ডেস্টিনেশনে চলে আসবে তখন ডি অফ এ কত? ডি অফ এ এর মান হয়ে যাবে 0, তাই না? আর ডি অফ বি এর মান কত? বি এর মান হবে 1 2 3 4, এখনো 4ই আছে। কিন্তু এর পরের বার যখন আমরা হচ্ছে গ্রিনকে যখন উঠাবো, মানে গ্রিনকে যখন এদিকে আনবো, তখন দেখো শেষমেশ কিন্তু কি হয়? শেষমেশ হয় যে দুইজনেরই ডিস্টেন্স 0 হয়ে যায়। তো আমরা চাচ্ছি যে ফার্স্টে এ কে কমাবো, তারপর বি কে কমাবো, তারপর হচ্ছে বি যখন কমাবো তখন চেষ্টা করবো যে এ এর ম্যাক্সিমাম যাতে না বাড়ে। এটা কি বুঝতে পারছো আইডিয়াটা? এটা কি পারবো? চিন্তা করে দেখো কখন পারবা। আচ্ছা ভাই, এ কে কমাইতে যে যদি এমন হয় যে বি এ এর ভ্যালু যত ছিল তার চেয়ে বেশি বেড়ে গেল তখন? সেটা হবে না, কারণ কি বলতো, আমরা এই জন্য আমি হচ্ছে প্রথমে সবচেয়ে দূরের যে রোবটটা সেটাকে নিছি। যখন এর পরে যখন এই ধরো আমরা এই দূরের রোবটটাকে যখন নিচ্ছি, আমরা সবসময় হচ্ছে চেষ্টা করতেছি যে ট্রেনটাকে এই দিকে রাখতে। ঠিক আছে, সো মানে সবসময় হচ্ছে গিয়ে লেফটে অর ডাউনে যেতে। রাইটে গেলে দেখো আমাদের কিন্তু তখন আবার লেফটেই যাওয়ার মতোই থাকবে, তাই না? ধরো এতখানি রাইটে গেল, এতখানি লেফটেও আসতে পারবে। তো আচ্ছা আচ্ছা, তো মানে তুমি প্রমাণ করতে পারবা যে আমি যদি একটা রোবটকে এরকম ই করে নিচে আনি, 0-তে আনি, তখন ডি অফ বি বাড়ে না। ডি অফ বি ডাজ নট ইনক্রিজ। এটা কি কেউ প্রমাণ করতে পারবা? ভাই প্রমাণ তো করেই দিলে। হ্যাঁ, বেসিক্যালি এটাই, যে যদি আমাদের মানে উল্টা দিকে যাওয়া লাগে, মানে উল্টা মানে হচ্ছে ধরো আপ আর রাইট, উল্টা দিকে যতখানি উল্টা দিকে যাওয়া লাগবে ঠিক ততখানি আবার ডাউনে যাওয়ার চান্স থাকবে। ঠিক আছে, তো হ্যাঁ, আম, মানে আচ্ছা, আহ, হয়তো ঝামেলা হতে পারে। চিন্তা করি এক সেকেন্ড। আচ্ছা হ্যাঁ, ঝামেলা হয়তো হতে পারে। আচ্ছা আচ্ছা এটা আসলে ভুল, কারণ ধরো মধ্যে দিয়ে যদি ওই ব্যারিকেড গুলো থাকে তাহলে তো ঝামেলা হবে। হ্যাঁ হ্যাঁ সেটাই, ধরো ব্যারিকেড গুলো ধরো এরকম ছিল, আর আমরা ধরো ডানে দিলাম ধরো বেশ কিছুক্ষণ, তারপর ধরো অন্য রোবটটা ধরো এইখানে আসলো, তারপর ধরো আপে দিলাম, কিন্তু আপে দিলাম, তারপর ধরো ডাউনে দিয়ে ফেললাম, ডাউনে দেওয়ার পর এখন কিন্তু আর তাকে হচ্ছে রাইটেও নেওয়া যাবে না, লেফটেও নেওয়া যাবে না, আর ডাউনেও নেওয়া যাবে না, তখন সে ট্র্যাপড হয়ে গেল এখানে। কিন্তু সেটা আসলে সমস্যা করবে না, এটা আমরা
দেখাতে পারবো। আহ, আচ্ছা, এটা ভুল। ভাইয়া ভুল। স্ট্রং ইন্ডাকশন ইউজ করলে কি করা যায়? কিভাবে? আমরা স্ট্রং ইন্ডাকশনে দেখাবো হচ্ছে n-1 ইন্টু n-1 বিটের জন্য সত্য। তো যে এক্সট্রা একটা n আর n এর একটা গ্রিড উপর দিয়ে ডান পাশে যে ক্রিয়েট হবে, ওখানে যদি কোনো একটা ঝামেলা আছে, ওটা তুমি চিন্তা করে দেখো। এখানেও তোমাকে আর কি এরকম একটু, মানে ওটা করা যাবে অবশ্যই, বাট মানে এখানে একটু ঝামেলা আছে। একটা ব্যারিকেড ঝামেলা যে গুলোই সমস্যা করবে। ব্যারিকেড গুলো সমস্যা করবে, আর সাথে এই যে মাঝখানে যে গাঢ় কালো যে দাগটা দেখছো না, এটা হচ্ছে 4x4 জন্য এই দাগটা একটা ব্যারিকেডের মতো কাজ করছে, কিন্তু 5x5 এটা ব্যারিকেডের মতো কাজ করবে না। 4-এর যে পাথগুলো আগে যেটা ডিফাইন করছো, সেগুলো হয়তো এখন কাজ নাও করতে পারে। আচ্ছা তো মানে ধরো 4-এর জন্য আমরা দেখছি যে একটা রোবটকে যদি আমি এখানে রাইটে দেই আর তারপর যদি ডাউনে দেই, ধরো 5-এর জন্য এরকম ছিল, হ্যাঁ 5-এর জন্য ধরো এরকম ছিল, কিন্তু 4-এর জন্য যখন আমরা রাইট দিছি ডাউন দিছি তখন কিন্তু ও মুভ করে নাই, কিন্তু 5-এর জন্য যখন রাইট দিব ডাউন দিব তখন কিন্তু সে নিচে মুভ করে ফেলবে এখানে। বুঝছি। ঠিক আছে, তখন ওইটাকে কি করতে হবে। ওকে, এবার আসো, তাও কিন্তু ঝামেলা হবে না, মানে এর আগের আইডিয়াটা ভুল ছিল, বাট এখনো কিন্তু সমস্যা নেই। আমরা ধরে একজনকে 0 বানালাম, অন্যজনকে এখন আমরা 4টা মুভ। আচ্ছা এবার দেখো, ধরো এই তিনটা ঠিক আছে, টি অফ বি, ধরো কোনো একটা 0, হ্যাঁ অন্য কোনো একটা 0, ম্যাক্সিমাম অফ টি অফ বি, টি অফ এ doesn't increase. এটা চিন্তা করো তো, যখন আমরা, আচ্ছা ধরো প্রথমটা থেকে একজনকে ধরো 0-তে নিয়ে আসছি, আর অন্যজন ধরো কিছু একটা আছে, তো অন্যজনকে 0-তে আনতে আমাদের কয়টা মুভ লাগবে? আমাদের তার ডিস্টেন্সের সংখ্যক মুভ লাগবে না? হ্যাঁ তো এট লিস্ট তার ডিস্টেন্সের সমান মুভ লাগবে। মানে এক্স্যাক্টলি তার ডিস্টেন্সের সমানই মুভ লাগবে, কারণ ডিস্টেন্সটা ওইভাবেই মুভ গুলো দিয়েই প্রকাশ করা আর কি, ট্যাক্সিক্যাপ ডিস্টেন্স তো সেজন্য। কিন্তু ভাইয়া এমন কি হতে পারে না যে একটা রাইটের জন্য আবার একটা লেফট লাগতেছে, তো মানে ওই দুইটা জিনিস একটাকে ক্যান্সেল আউট করে মানে ঠিক সে তো ওই ডিস্টেন্সের ভিতরেই তো কাউন্ট করা। যেমন ওর ধরো আপ লাগতেছে, তো ওর ডিস্টেন্স তো এরকম ভাবেই কাউন্ট করা না, ওর পাথে যতগুলো লাগবে সেইভাবেই তো কাউন্ট করা। বুঝলি নাই? আচ্ছা আচ্ছা হ্যাঁ ঠিক আছে। সো এটা প্রমাণ করতে এখন ধরো একজনের 0, সো দেখো ডিবি এর মান কিন্তু ডিএ কিন্তু এখানে এর থেকে, মানে এটা কিন্তু অ্যাটলিস্ট 4-এর থেকে ছোট অথবা সমান হতে হবে এখানে ডিএ কে, যখন আমরা ডিবি কে যখন 0 বানাই ফেলবো। এবং আমরা আসলে স্ট্রিক্টলি দেখাতে পারবো যে 4-এর থেকে অ্যাকচুয়ালি ছোটই হবে, কারণ ওকে যখন আমরা এই এই ডেস্টিনেশনে আনতেছি তখন মোস্ট অফ দ্য মুভস উইল বি টুয়ার্ডস দ্য ডাউন অর টু দ্য লেফট, তাই না? আর সেগুলো কিন্তু ওর জন্য কিন্তু সেগুলো রেস্ট্রিক্টেড, সেখানে কিন্তু ওই মুভগুলো ওয়েস্টেড, তাই না? এটা বুঝছো? তো এইভাবে করলে আমরা আসলে দেখাতে পারবো যে ডাজন্ট ইনক্রিজ এর থেকে আরেকটু স্ট্রংলি দেখতে পারবো সবসময় হচ্ছে ডিক্রিজেস। তো সবসময় ডিক্রিজ করলে মানে কি, এক সময় হচ্ছে গিয়ে দুইটাই 0 হয়ে যাবে, দুইটাই 0 হওয়া মানে হচ্ছে দুইজনই ডেস্টিনেশনে পৌঁছে যাওয়া, শেষ। এটা হচ্ছে ইনভ্যারিয়েন্টের প্রবলেম একটা, মানে এই নোটটাতে নাই, বাট হ্যাঁ আমি আসলে এটা রিডাকশনের দিক দিয়ে চিন্তা করতেছিলাম, বাট এটা আসলে ইনভ্যারিয়েন্টের প্রবলেম হয়ে গেছে। তো এখানে হচ্ছে সবসময় একটা জিনিস যে ইনক্রিজ করে না সেটা বের করা। এখন অ্যালগোরিদম এটা আসলে অনেক হ্যান্ডি অ্যালগোরিদমে, যে আমরা ধরে নিতে পারি যে মানে যখন
অ্যালগোরিদমে কোনো কিছু যখন চেঞ্জ করতেছি তখন যদি ইনভ্যারিয়েন্ট বা মনোভ্যারিয়েন্টের মতো করে চিন্তা করতে পারি তাহলে সেটা অনেক হেল্প করে। তাহলে আহ, যদি দেখাতে পারি যে সবসময় কোনো কিছু কমে তাহলে একসময় সেটা 0 হয়ে যাবে। যদি পজিটিভিটি চার্জ হতে হয় সেগুলোকে, তাহলে এরকম আর কি। আচ্ছা, লাজিম, হ্যাঁ জি সকাল ভাই। হ্যাঁ কি অবস্থা? কেমন আছো তোমরা? তো ভাই আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? এই যে আমি দেখতেছিলাম প্রবলেমটা বেশ মজার, তোমার ক্লাস দেখে ঢুকলাম আর কি। আচ্ছা, আহ, এটার কোনো ভিডিও বা গেম থাকলে আমি খুঁজতেছিলাম, তোমার কাছে থাকলে পোলাপানরে দিয়ে দিই, ওরা একটু মানে হচ্ছে বিলিভ করতে পারবে, সিইং ইজ বিলিভিং টাইপ, নাড়াচাড়া করে দুইটা রোবট। বানায় একজন আছে। হ্যাঁ গেম আমি তো আসলে জানি না, দেখতে হবে আসলে। ওই যে আচ্ছা দেখি, আমি পাইলে আমি তোরে পাঠায় রাখবো, শেয়ার করে রাখি। পাজল গুলোকে কি বলে? ওই যে ধরেন একটা ভিতরে বল বেয়ারিং থাকে একটা মেজের ভিতরে, তারপর সেগুলোকে পাশে সরায় সরায় তারপর এসে নেয়। হ্যাঁ ওইগুলাও আছে কিছু এরকম, দেখি আমি নাম খুঁজতেছিলাম, পাইলে হচ্ছে লিঙ্ক দিব, মানে আমি এখনো খুঁজতেছি আর কি। আর নয় বানায় ফেলতে হবে একটা, ইজি আছে, সমস্যা নেই, হুট করে বসায় দিলে হয়ে যাবে। ও আরেকটা জিনিস হচ্ছে ই করি, আমার আইডিয়া, ওইটা হচ্ছে মনে কর এইভাবে ওরা চাইলে চিন্তা করতে পারে, এই দুইটা রোবটকে যদি ওরা মিট করাইতে পারে বোর্ডের মাঝখানে কোনো একটা জায়গায়, তাইলেও কিন্তু অ্যাকচুয়ালি সলভ হয়ে যায়। ওকে, তো যারা ইন্ডাকশন করতে যাচ্ছ বা এমনি করতে যাচ্ছ তোমরা চাইলে ট্রাই করতে পারো, ঠিক আছে? আর দেখা যাক, যদি গেম খুঁজে পাই তাহলে দিব তোমাদের জন্য। মিট করাইতে চাইলে তোমাদের যেটা করতে হবে যে একটা বর্ডারে নিয়ে আটকে রাখতে হবে একজন। এক্স্যাক্টলি, যাই হোক ওটা চিন্তা করো আর কি, তুই ক্যারি অন, সামনের আইডিয়া গুলো তোরা আরো ভালো বুঝতে পারবে। ওকে, তো মানে তোমরা যারা ওই যে এইখানে যে এটা বললা যে ইন্ডাকশনে বাসাটা নিয়ে যাচ্ছ, এটা আসলে ওইভাবে ট্রাই করতে পারো যে সকাল ভাই যেটা বললো যে এক পাশে সরাই, মানে সবাই দুইজনকেই ধরো একটা জায়গায় রেস্ট্রিক্ট করে ফেলার ট্রাই করতে পারো, তখন আর এই ব্যারিয়ার গুলো ঝামেলা করবে না যদি ওইটা করতে পারো। আচ্ছা, তো পরের প্রবলেম এবার হচ্ছে যে এই নোট গুলোতে মানে আচ্ছা নোটগুলো না, মানে এই নোট যেটা দিলাম এই নোটটাতে হচ্ছে আরো কিছু বেশ কিছু এক্সাম্পল দেওয়া আছে। আচ্ছা এক সেকেন্ড আসতেছে। আচ্ছা হ্যালো, তো আমি সবগুলো প্রবলেমে টাচ করতে চাচ্ছি না, আমি হচ্ছে কিছু আমার নিজের আইডিয়া দেখাতে চাই। তো এখানে সবগুলো প্রবলেমের সলিউশন দেওয়া আছে লাস্টে নোটটাতে, যে নোটটা প্রবলেম ফাইল ডাম্পে দিছি, ওটা একটু দেখে নিও। মানে এই নোটটা পড়লে তারপর হচ্ছে যে অলিম্পিয়াড কম্বিনেটরিজ বইটা পড়তে হবে অ্যালগরিদমে ভালো করতে হলে। আর হ্যাঁ, তো এবার আসো যে কিছু নন অ্যালগরিদমিক প্রবলেমের ভিতরে অ্যালগরিদম কিভাবে আনা যায়। এটার একটা ভালো এক্সাম্পল এই নোটটাতেও আছে, যেটা হচ্ছে এই প্রবলেমটা। করে নিই আগে। এই প্রবলেমটা কিন্তু আসলে অ্যালগরিদমের প্রবলেম, এটা হচ্ছে যে কম্বিনেটরিয়াল জিওমেট্রির প্রবলেম। এটা কি বলে? প্রবলেমটা হচ্ছে যে ধরো আমাদের একটা গ্রিড বক্স দেওয়া আছে, আচ্ছা ও একটা তো স্টুল আছে, তো ধরো এখানে যেটা বলছে যে এই এই গ্রিডের ভিতর থেকে একটা ফাইনাইটলি মেনি ধরো সিলেক্ট করব আমরা, কিছু বক্স কিছু সেল সিলেক্ট করব। ফর এক্সাম্পল ধরো আমরা যদি is chosen out of a large grid of তারপর হচ্ছে squares are tiled with isosceles triangle of, আচ্ছা সো ধরো আমরা কিছু স্কোয়ার চুজ করলাম, সেই স্কোয়ার গুলোকে এরকম ট্রায়াঙ্গেল গুলো ধরো এরকম হতে হবে।
ও না না না, আসলে ট্রায়াঙ্গেল অফ হাইপোটেনাস 2, সো ট্রায়াঙ্গেল গুলো আসলে এরকম হবে। তো ট্রায়াঙ্গেলস ডু নট ওভারল্যাপ ইচ আদার, তো যাতে কোনো দুইটা ট্রায়াঙ্গেল একটার সাথে ক্রস না করে, এবং এই সেটের বাইরে যাতে কোনো স্কোয়ারকে না করে, and that all of S is fully covered by the triangles. Additionally, the hypotenuse of each triangle lies along a grid line, and the vertices of this triangle lying at the corner of the squares. So the number of triangles must be a multiple of 4. So তোমাকে প্রথমে একে তো বলে দিছে যে কিছু স্কোয়ার সিলেক্ট করতে হবে, তারপর বলছে যে সেই স্কোয়ার গুলোকে এরকম টাইল করা যাবে এরকম হাইপোটেনাস দিয়ে, মানে এরকম রাইট ট্রায়াঙ্গেল দিয়ে। আর টাইলের সিস্টেমটা হচ্ছে যে ধরো আমরা যখন টাইল করব তখন এই টাইলটা আসলে এইভাবে হবে, তাই না? তো মানে আমি ছবিটা এঁকে দিই, তারপর তোমরা এটা নিজেরা প্রমাণ করতে পারবা যে এটা কেন এইভাবে টাইল করলে মানে স্কোয়ার গুলোকে কেন এরকম হইতে হবে। তো দেখো এটা পাথের মতো ক্রিয়েট হচ্ছে, কিন্তু এটা কিন্তু তোমরা প্রমাণ করতে পারবা যে এই ট্রায়াঙ্গেল থেকে এই ট্রায়াঙ্গেলের হাফে মানে একটা এই যে রাইট ট্রায়াঙ্গেল যেগুলো দিছে, সেই রাইট ট্রায়াঙ্গেল গুলো কি? রাইট ট্রায়াঙ্গেল গুলো হচ্ছে জাস্ট আর কি দুইটা এরকম হাফ হাফ স্কোয়ারের যোগফল, তাই না, পাশাপাশি। তো হাফ স্কোয়ার গুলোকে যদি আমি এরকম ভাবে ট্রাভেল করি, দেখবো যে একটা ইসের মতো হচ্ছে, একটা এরকম সুন্দর পাথ হচ্ছে গ্রিডের ভিতরে। আর সেই পাথগুলো ক্লোজড হতে হবে, কারণ স্কোয়ারের ধরো এই স্কোয়ারটা যে সিলেক্ট করছিলাম, এই সিলেক্টেড স্কোয়ারের বাকি অংশটাকেও আমাদের মানে কি করতে হবে, এরকম দিয়ে কি বলে রাইট ট্রায়াঙ্গেল দিয়ে আমাদের কভার করতে হবে। সো পুরো পাথটা একটা কানেক্টেড পাথ হতে হবে। যেমন আমি যদি এটা বাকিটা এঁকে ফেলি, আচ্ছা ভাই, আপনি কি বলতেছেন যে যদি পুরা এস কভার করতে চায় তাহলে হচ্ছে কিরকম পাথ আকারে থাকতে হবে? হ্যাঁ, মানে সবগুলো যেহেতু স্কোয়ারকে কভার করবে ফুললি, তাই এরকম পাথ আকারে থাকতে হবে। যেমন দেখো এখানে হচ্ছে গিয়ে পুরোটা একটা সবগুলো স্কোয়ারকে যেসব স্কোয়ারকে টাচ করছে আচ্ছা ভাইয়া, সেগুলোকে চারটা নিয়ে একটু 2x2 স্কোয়ার বানিয়ে দেখেন তো। হ্যাঁ, এভাবে কর্ণ আকারে। এটা তো একটা সেলফ ক্লোজড প্যাথের মতো হয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, সেলফ ক্লোজ পাথই, সবগুলোকে একটা ক্লোজ পাথ হতে হবে আর কি। মানে এস আমাদেরকে তোমরা প্রমাণ করতে পারবা যে এস যে সেটটা ছিল, মানে এক পাথ থেকে আরেক পাথে নাও যাওয়া যেতে পারে না মানে পাথগুলো আর কি ডিসজয়েন্ট হবে আর কি, কারণ দুইটা পাথের ইন্টারসেকশন কিন্তু হওয়া পসিবল না। তুমি তো চিন্তা করলে বুঝতে পারবা এটা, কারণ এই যে আমাদের আবার বলছে যে ডু নট ওভারল্যাপ ইচ আদার, মানে এই ট্রায়াঙ্গেল গুলো একটা আরেকটার সাথে ক্রস করবে না, এবং ডু নট এক্সটেন্ড পাস্ট এস। সো এস এর বাইরে যাবে না, আর সাথে হচ্ছে কি একে অপরকে ক্রস করবে না। তো তার মানে কি? তার মানে হচ্ছে এই গ্রাফ থেকে মানে এই যে একটা, আচ্ছা হ্যাঁ, এটাকে তুমি এইভাবে প্রমাণ করতে পারো যে ধরো আমরা এই মানে এই যে একটা রাইট ট্রায়াঙ্গেল ছিল, এই রাইট ট্রায়াঙ্গেলের একটা ডান রাইট ট্রায়াঙ্গেল থাকতে হবে, একটা লেফট রাইট ট্রায়াঙ্গেল থাকতে হবে, আর অন্য কোনো মানে নেইবার থাকবে না। সো আমরা জাস্ট নেইবারহুড ডিফাইন করতেছি এই পাশের বরাবর, মানে এই সাইড লেন্থ বরাবর অ্যাডজেসেন্ট যে রাইট ট্রায়াঙ্গেল থাকতে তো হবেই, তাই না? কারণ একটা স্কোয়ারের ভিতরে ওর সাথে আরেকটা মানে রাইট ট্রায়াঙ্গেল তো থাকতে হবে। তো আমরা যদি এরকম একটা সার্কেল ক্রিয়েট করি, দেখবো একটা সাইকেল হয়ে গেছে। তোমরা তো
ওই গ্রাফ থিওরি এসে পড়ছো যে যদি একটা একটা গ্রাফে যে গ্রাফে সবগুলো ভার্টেক্সের ডিগ্রি হচ্ছে 2, সেই গ্রাফটা হচ্ছে একটা সাইকেল, মানে অনেকগুলো সাইকেলের যোগফল, ডিসজয়েন্ট সাইকেলের। তো এখানেও ঠিক সেম, অনেকগুলো ডিসজয়েন্ট সাইকেলের যোগফল। রাইট। তো এবার প্রমাণ করতে বলছে যে এইখানে নাম্বার অফ ট্রায়াঙ্গেলের মানে ট্রায়াঙ্গেলের সংখ্যা 4 দিয়ে বিভাজ্য হবে। তাহলে স্কোয়ার গুলা এখানে 4 দ্বারা বিভাজ্য সংখ্যক স্কোয়ার আছে, এটা প্রমাণ করলে এনাফ না? হ্যাঁ, এক্স্যাক্টলি। আচ্ছা, একটা জিনিস দেখো তো, এইখানে যে এই যে একটা পুরো সার্কেল আছে, পুরো মানে একটা পাথ আছে, এই পাথটাকে কিন্তু কি আমরা আরো সুন্দর বানাই ফেলতে পারি না যদি আমরা মাঝখানে দেখো এইখানে যে দুইটা সে মতো বসে আছে, এদেরকে যদি আমরা একটু চেঞ্জ করতে পারতাম, এই অবস্থায় না রেখে আমরা যদি তাদেরকে এরকম রাখতে পারতাম, আমরা কিন্তু এরকম চেঞ্জ করে ফেলতে পারি উইদাউট চেঞ্জিং দ্য অ্যাকচুয়াল নাম্বার অফ রাইট ট্রায়াঙ্গেলস। দেখো তো এখন কি হলো, এখন দুইটা সাইকেল ডিফারেন্ট হয়ে গেল না, ডিসজয়েন্ট হয়ে গেল না? হ্যাঁ। সো আমরা কিন্তু কাইন্ড অফ ডিসজয়েন্টিফিকেশন করতে পারি এখানে। এটা বুঝছো? এটার পুরো সলিউশনটা এই নোটে দেওয়া আছে। হ্যাঁ, বাট আমি জাস্ট একটা ছোট এক্সাম্পল দেখাই যে তোমরা ডিসজয়েন্টিফিকেশন বলতে কি বুঝাইলেন এটা একটু বলেন তো। এটা আমি আরেকবার দেখাই, দাঁড়াও। ধরো পুরো জিনিসটা একবার কপি করি। ডিসজয়েন্টিফিকেশন বা হচ্ছে মার্জিফিকেশন, তুমি যেটাই বলো, মানে আমি জাস্ট হচ্ছে একটা ফ্যান্সি নাম দিলাম আর কি। তো এখানে ধরো আমি একটু বেশি লেজি ছিলাম, তাই বেশি তো রাখি নাই, আরেকটু যদি আসতাম। তো ধরো এরকম একটা অবস্থায় আছে, ঠিক আছে? ধরো এরকম একটা স্কয়ার আছে। এখন আমরা এই যে পাশে যে একটু বের হয়ে আছে বা উপরের এই দিকে যে একটু বের হয়ে আছে, এটাকে কি আমরা কোনোভাবে বাদ দিয়ে একটা পুরো সাইকেল বানাতে পারবো? কারণ ধরো একটা গ্রিডের উপরে কিন্তু একটা সাইকেলের লেন্থ কিন্তু সবসময় 4 দ্বারা বিভাজ্য, এটা তো জানো, রাইট? ধরো একটা রেক্ট্যাঙ্গেল তৈরি করতে পারবো একটা মেবি। হ্যাঁ, তো ধরো এই যে একটা যে মানে একটা রেক্ট্যাঙ্গেল তৈরি করতে পারবো যার হচ্ছে সাইড লেন্থ 4 দ্বারা বিভাজ্য।
ভিতরে ঢুকে আছে যে অংশটুকু ওইটুকুকে বাইরে বের করে দেবো। উ- বুঝি নাই। উত্তর পূর্ব দিকে যে আহ ভিতরে ঢুকে আবার ডানে চলে গেছে যে অংশটুকু, হ্যাঁ ও মানে নিচে এসে ফোল্ড ডানে করা চলে টাইপের, গেছে, আচ্ছা আচ্ছা। ওইটাকে আর কি ডানে নিয়ে তারপর নিচে নিয়ে আসতে পারি। হ্যাঁ প্রিটি মাচ এটাই। আচ্ছা এখানে দেখো যে এইটা 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 আর এইটা, এরা চারটা আছে। এই যে চার কোণার এই চারটাকে আমি ধরো সরাই ফেলি, ঠিক আছে? এই কর্ণ দুইটাকে আমি ধরো সরাই ফেললাম, তারপর কি থাকে? তারপর থাকে এইটা, এটাকে ধরো আমি যদি এখানে আনি, আর এই জিনিসটাকে যদি আমি রোটেট করে দেই, দেখো একটা ট্রান্সফরমেশনের মতো হচ্ছে যে আমি পুরো, আরে এটা যদি আমি সিলেক্ট করতে পারতাম। অনিন্দ ভাই মেবি বলছিল জাস্ট হচ্ছে গিয়ে ডান পাশের উপরের কর্নারটাকেই বাইরের দিকে ফোল্ড করে দেওয়ার মতো, তো ওইটা ডান করলে পাশে? মেবি চারটা ছড়ানো লাগতো, আর কিছু করা লাগতো না। আচ্ছা বুঝি না কোনটা ডান পাশের উপরেরটা। মানে এখন তো নাই, ওইটা ছিল যে ডান পাশে উপরের দিকে মনে হচ্ছে না যে একটা কাগজ ভাঁজ করা যেটা টাইপের, ঢুকে আসছে ওটা বাইরে বের করে দেব। একটা কাগজ ভাঁজ করা টাইপের মনে হচ্ছে না যে উপরের দিকে ভাই আমি স্কোয়ার বুঝতেছি কাগজ না, ভাঁজ করা সরি টাইপের। আমি আসলে বুঝতেছি, আরেকবার একটু বলো। আচ্ছা মানে আচ্ছা, এই আচ্ছা জিনিসটা দেখে একটা ভাঁজ করা কাগজের মতো মনে হচ্ছে না যে ডান দিকে উপরের কর্নারে ভাঁজ করা, ডান দিকে, হ্যাঁ হ্যাঁ। আচ্ছা তো ও এই হচ্ছে জিনিসটাকে ফোল্ড করে দিব উপরের দিকে। উপরে দিতে যাচ্ছ, আচ্ছা হ্যাঁ এটা নাইস আইডিয়া। তো আমরা আমরা জাস্ট হচ্ছে গিয়ে এরকম বানাতে যাচ্ছি, এটা হচ্ছে নাইস নাইস। আর রেডটা তাহলে এরকম হবে, আর এটা তাহলে এরকম হবে। হ্যাঁ তুমি যেভাবেই করো এই পুরো জিনিসটাকে একটা পুরো ইসের মতো করে ফেলা যাবে, রেক্টেঙ্গেল। রেক্টেঙ্গেল বানানো যাবে। এখন দুই ধরনের মুভি আছে, একটা হচ্ছে যে এরকম আনফোল্ড করা, আর একটা হচ্ছে ফোল্ড করা। মানে যেটা হচ্ছে ধরো আমি যেটা করতে চাচ্ছিলাম, যেটা কর্ণগুলোকে সরায় মাঝখানে, তারপর মাঝখানের অংশটাকে এই পাশে নিয়ে এসে বাকি এই দুই কোণাটাকে আর কি ফ্লিপ করে দিলেই হয়ে যাবে। তো দুইটা ট্রান্সফরমেশন আছে, এই দুইটা ট্রান্সফরমেশন তুমি ভালোভাবে ছবি এঁকে ফেললেই সলিউশন হয়ে যাবে এটা। আর এটার পুরো ডিটেলস সলিউশন ওই নোটে দেওয়া আছে, তাই আমি আর কি ডিটেলসে যেতে চাচ্ছি না, কারণ ডিটেলসটা বেশ বড়। আর এটা নোটটাতে যথেষ্ট ভালো কাজ করছে, তাই আমি আর, তোমরা নোটটা থেকে সলিউশনটা করে নিও আর নিজেরা, না আচ্ছা এখনই নোটটা সলিউশন করো না, নিজেরা ট্রাই করো। দুইটা আইডিয়া দেখাইলাম, একটা হচ্ছে যে আমার যে ট্রান্সফরমেশনটা, যেটা এইখান থেকে এই অংশটুকুকে বাদ দিয়ে, এই দুই পাশের কর্ণটাকে বাদ দিয়ে মাঝখানের এইটাকে এখানে আনবো, আর বাকি এটা এই দুইটাকে রিফ্লেক্ট করে দিব। আর ওদের আইডিয়াটা যেটা যেটা হচ্ছে এইখান থেকে এই অংশটাকে রিফ্লেক্ট করে দেয়, আর রিফ্লেক্ট করলে আর কি এরকম হবে, আর তারপর বাকি এখান থেকে ওটা ফিল আপ করে ফেলে। তো সেটাও করতে, মানে দুইটাই লাগবে আসলে আমাদের, ঠিক আছে? আর তারপর তোমাদেরকে আরেকটা কাজ করতে হবে, প্রমাণ করতে হবে যে এই এই ট্রান্সফরমেশন গুলো যে মাঝখানে ধরো বের হয়ে যাওয়া বা ভিতরে ভিতরে ঢুকে থাকা, এই অংশগুলোকে ফিক্স করতে আমাদের আইদার the number of right triangles will not decrease or will not change, or it will change, it or it won't change in mod 4। তো এই যে জিনিস তুমি প্রমাণ করতে পারো তাহলে ছবিটা ভালোই লাগে, খারাপ খারাপ হয় না দেখতে। আচ্ছা এরপরে আর কি আছে? আর নোটে তো প্রবলেমের অভাব নেই, মানে নোটটাতে অনেকগুলো প্রবলেম আছে, ট্রাই করে আর সলিউশন করে ফেললে বুঝতে পারবা। অ্যালগরিদম হচ্ছে কি ইজি প্রবলেমে যেমন লাগে কঠিন প্রবলেমেও লাগে, তাই এটা অনেক বেশি ইন্টারেস্টিং। আচ্ছা সো এটা আমি হয়তো আগে দেখাইছি কিনা কাউকে কাউকে জানি না, এই প্রবলেমটা আরেকবার দেখাইতে পারি। এটা হচ্ছে একটা গেম থিওরির প্রবলেম, বাট এখানে আমরা অ্যালগরিদম ইউজ করে প্রমাণ করতে পারবো। প্রবলেমটা হচ্ছে যে
তোমার কাছে একটা 2000 কম্পোনেন্টের একটা গ্রাফ দেওয়া আছে, যাতে যেখানে যে কোনো দুইটা এজ, যে কোনো দুইটা ভার্টেক্স গ্রাফ মানে ওয়্যার দিয়ে কানেক্টেড। দুইজন গেম খেলতেছে, একটা বাসিয়া আর পেট্রিয়া। তো ওরা হচ্ছে, বাসিয়া হচ্ছে একটা ওয়্যার কাটতে পারবে, পেট্রিয়া হচ্ছে একটা অথবা 3টা ওয়্যার কাটতে পারবে। আর এন্ডিং কন্ডিশনটা কি? এন্ডিং কন্ডিশনটা হচ্ছে যে হুলিগান মানে যে বদমাইশ হচ্ছে এটা ভাসিয়া না ভাষ্য হবে? যায় না, ভিআরপি বাসায়া এটা তো সিএফ এর প্রবলেম মনে রাশিয়ানরা তো হয় না ভাসিয়াই বলতে অনেক শুরু বেশি। করতো নাকি? হ্যাঁ ভাসিয়াই হবে আই গেস। এটা রাশিয়ান। ভাই অনেক বেশি কোড ফোর্সেস লাগতেছে ভাসিয়া আর পেটিয়া দেখে। রাশিয়ান তো রাশিয়ানরা সব জায়গাতেই এই দুইটা নাম ইউজ করে, মানে এটা কি আমাদের রহিম করিমের মতো? হ্যাঁ 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 হ্যাঁ, বাংলাদেশে না রহিম আমাদের করিম কেউ হচ্ছে থাকলে গিয়ে দুঃখ পায় না, ঠিক আছে? মানে মানে ইংলিশে ইউএসএ তে যেমন অ্যানা বানানা, অ্যালিস এন্ড বব। অ্যালিস এন্ড বব বা অ্যানা বানানা, সেটা হচ্ছে কি এখানে বাসিয়া পেট্রিয়া। আচ্ছা, আমাদের দেশে তিহাম এন্ড শাকুর। বাংলাদেশে তো চেঞ্জ হয় ওইটা। আচ্ছা, সো এন্ডিং কন্ডিশনটা কি? যে হচ্ছে একটা ওয়্যারকে, একটা কোনো কম্পোনেন্টকে যদি সে করে ফেলে, ডিসজয়েন্ট করে ফেলে, মানে কম্পোনেন্ট গুলো হচ্ছে যে ভার্টেক্স। তো ধরো এটা হচ্ছে ভার্টেক্স। তো কোন একটা কম্পোনেন্টকে ডিসজয়েন্ট করে ফেললে, মানে এই কম্পোনেন্ট থেকে সবগুলো ওয়্যার যদি কাটা হয়ে যায়, তাহলে গেমটা শেষ হয়ে যাবে এবং যে শেষ ওয়্যারটা কাটবে সে হারবে। ওকে, তো তোমার ভাই ইনিশিয়াল সেটআপটা কি রকম? আচ্ছা আমি একটা গেম দেখাই দিই। তো ধরো ইনিশিয়াল সেটআপ হচ্ছে গিয়ে ধরো 4টা যদি নেই, ইনিশিয়াল সেটআপ হচ্ছে গিয়ে সবগুলো একটা কমপ্লিট গ্রাফ। এটা হচ্ছে একটা কমপ্লিট গ্রাফ। হুলিগানস শব্দের থেকে বদমাইশ। হুলিগান মানে হচ্ছে যারা দুষ্ট আর কি, বদমাইশ করা ঠিক হবে, মানে যারা প্রবলেম মেক করে আর কি, ট্রাবল মেকার আর কি। আচ্ছা, সো এই ধর তো মেইনলি প্রবলেমটা হচ্ছে যে একটা কে 2000 দেওয়া আছে এইখানে। তো বাসিয়া হচ্ছে কি একটা এজ মুভ করতে কাটতে পারবে, আর পেট্রিয়া হচ্ছে কি 4টা এজ কাটতে পারবে। এখন তোমাকে প্রমাণ করতে হবে যে এক 4টা মানে পেটিয়া 4টা কাটতে পারবে না 3টা বা একটা? বলছি হ্যাঁ, পেট্রিয়া আইদার একটা কাটতে পারবে আর 3টা কাটতে পারবে। আর যে যখন কোনো একটা ভার্টেক্স থেকে যখন 3টা এজ কাটা হয়ে যায়, মানে সবগুলো এজ কাটা হয়ে যাবে, সেই ভার্টেক্সটা তখন মানে গেমটা শেষ হয়ে যাবে এবং যে লাস্ট ভার্টেক্সটা কাটবে, মানে জাস্ট যে লাস্ট ওয়্যারটা কাটলো বা লাস্ট এজটা কাটলো সে হারবে। কার উইনিং এটা তো মেবি প্যারিটি দিয়েই হয়ে যায় না? না, এটা ঝামেলা আছে। এটা 9.8, সো মানে এত সহজে জাম্প করো না মানে কনক্লুশনে। 9.8 মানে হচ্ছে গিয়ে IMO 1 লেভেলের একটা প্রবলেম। আচ্ছা কেন হয় না এটা একটু বুঝিয়ে দিবেন? কিভাবে হয়? বুঝি নাই। প্যারিটি দিয়েই তো হওয়া উচিত মেবি মনে হচ্ছে, কারণ হচ্ছে গিয়ে যেহেতু পেটিয়া একটা অথবা 3টা করে কাটতে পারে, তো ভাসিয়া মানে পেটিয়া কাটার পরে হচ্ছে গিয়ে ওয়্যারের প্যারিটি সেম থাকবে। প্যারিটি হচ্ছে গিয়ে তুমি চিন্তা করতেছো যে আচ্ছা তোমার আইডিয়াটা ক্লোজ, হ্যাঁ, মানে ওয়্যারের কিসের প্যারিটি সেম রাখতে যাচ্ছ তুমি? মানে যতগুলা কানেক্টেড কম্পোনেন্ট আছে এজের প্যারিটিটা সেম থাকতেছে প্রত্যেক দ্বিতীয় মুভে, মানে পেটিয়ার মুভের পর। তাতে হবে না, এজের প্যারিটি সেম রাখতে লাভ নাই। কারণ হচ্ছে যে
মানে এজের পেয়ারিটি হচ্ছে কি গ্লোবাল কন্ডিশন, তাই না? মানে সবকিছুর যোগফলের হচ্ছে এজ। কিন্তু এখানে লুজিং কন্ডিশনটা কি? লুজিং কন্ডিশনটা হচ্ছে একটা লোকাল কন্ডিশন, যে একটা যদি কম্পোনেন্টের চলে যায় তাহলেই শেষ। এখন তুমি সবগুলো কম্পোনেন্টের যদি ইকে জোর রাখতে চাও, তাহলে তোমাকে একটু কাজ করতে হবে। কিভাবে রাখবা সেটা? মানে সবগুলো কম্পোনেন্টের ডিগ্রি জোর রাখতে চাইলে কিভাবে করবে? আচ্ছা, যে কোনো একটার জন্য কি এটা বেজোড়? হ্যাঁ, একটা তো আরো হচ্ছে গিয়ে 1999 টার সাথে কানেক্টেড, তো প্রত্যেকটার সবাই সাথে হচ্ছে বেজোর। সবাইকে তুমি প্যারিটি সেম রাখতে চাও, তাহলে তোমার কাজ করতে হবে। মানে সাপোজ দুইটা বাকি আছে, ঠিক আছে, দুইটা তার বাকি আছে, থাকার কথা না, যদি থাকে তো তখন কি হবে? মানে পেটিয়া কি কাটতে পারবে? না, তখন তো কাটতে পারবে না। তখন তো বাইসে যদি কেটে ফেলে তাহলে তো হেরেই যাবে, সে কেটে দিতে যাবে। না নাকি কি বলছো? আচ্ছা তুমি আরেকটু চিন্তা করো, মানে ও না, একটা একটা করে কাটবে, একটা একটা করে। আচ্ছা এইটা তোমরা চিন্তা করো সলিউশনটা। আমি হচ্ছে আজকে ডিসকাশনে রাতে যদি সময় পাই বা কালকে, আজকে মেবি পারবো না, কালকে ডিসকাশনে হয়ে গেছে, আমি টাইম দেখাই দিব। ভাইয়া কম্পোনেন্ট লুজেস মানে কি আমি বুঝতেছি না। The hooligan who cuts the last wire from component loses. So মানে হুলিগান লুজ করে, কম্পোনেন্ট লুজ করে না। ওখানে মানে হেরে সাম না যায়। হয়ে এনি হইলে ভালো হইতো মেবি। From any component, হ্যাঁ। কম্পোনেন্ট আচ্ছা, কি? মানে পেটিয়া চাইলেই হচ্ছে গিয়ে একটা কম্পোনেন্টের কি বলে এজ সংখ্যা একই রাখতে পারে, মানে এজ সংখ্যার প্যারিটি একই রাখতে পারে। কারণ মানে ভাসিয়া সাপোজ একটা কাটলো, কাটার পরে সাথে সাথে পেটিয়া ওইটা যদি কাটে। আচ্ছা যদি দুইটা ভার্টেক্স এর কাটে, হ্যাঁ, ফার্স্টে মনে করো যে দুইটা ভার্টেক্স থেকে কাটলো, তো এটা যদি জাস্ট একটার দিকে ফোকাস করে তাহলে তো অন্যটার ঝামেলা হয়ে যেতে পারে। ও হ্যাঁ, মানে তোমার তোমার আইডিয়া কাছাকাছি, এই আইডিয়াটা নিয়ে বিল্ড আপ করো এটার উপরে। যে এখন চিন্তা করো যে এই দুইটাকে তুমি কিভাবে মেইনটেইন করতে পারো, যে এটাতেও ঝামেলা হবে না, এটাতেও ঝামেলা হবে না। আর অলসো তুমি যদি এটা যখন এর দের থেকে কাটতেছে, তখন কিন্তু এই দিকের এন্ড পয়েন্ট গুলোতেও কিন্তু প্রায়োরিটি চেঞ্জ হয়ে যাচ্ছে, সেগুলো চিন্তা করো। তো এখানে একটা আইডিয়া দিতে পারি, সেটা হচ্ছে কপিক্যাট স্ট্র্যাটেজি। মানে এটা তোমরা আগে দেখছো যে ওই একটা প্রবলেম আছে না, কয়েন বসানোর প্রবলেম, যে সবার একটা প্রথমে গোল যে টেবিলে। রিফ্লেক্ট করে করে বসাইতে হয় ওটা। হ্যাঁ হ্যাঁ, রিফ্লেক্ট করে করে বসাতে হয় সেটা। সো এইখানেও অনেকটা হ্যাঁ, সেরকম। নিমো তো এসেনশিয়ালি কপিক্যাট স্ট্র্যাটেজি না, মানে একজন একটা দিলে আরেকজন তিনটা দিবে, একজন দুইটা দিলে একজন দুইটা দিবে। না 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 না, ওইটা তো হচ্ছে গিয়ে এমনি নিমের ভ্যারিয়েন্ট, এমনি নরমাল নিমের আরেকটা স্ট্র্যাটেজি ভিন্ন। কিন্তু কপিক্যাট স্ট্র্যাটেজি এখানে কেন? কারণ হচ্ছে যে বাসিয়ার মুভের উপরে, বাসিয়ার মুভটাকে কপি করে আমরা আসলে মুভ করতে পারবো। একটু চিন্তা করে এটা বের করতে হবে, স্ট্র্যাটেজিটা বের করতে হবে। এটার জন্য টাইম দিলাম তোমাদেরকে, আজকে চিন্তা করবা, কালকেও চিন্তা করবা। ভালো প্রবলেম, সুন্দর প্রবলেম আর কি এটা। আই গেস আজকে ক্লাস শেষ করে দিই এখানে। ওকে, আচ্ছা কারো কোনো কোয়েশ্চেন থাকলে বলতে পারো। সো আমি আর কি জানি নিয়ে কথা বলতে চাচ্ছিলাম। আচ্ছা মানে সব প্রবলেম সব সময়, মানে সব কি বলবো, আচ্ছা আচ্ছা যাই হোক, ওটা পরে মনে করলে বলবো না। মানে আমি কি জানি একটা মোটিভেশনাল স্পিচ দেওয়ার জন্য প্ল্যান করছিলাম, বা সেটা এখন ভুলে গেছি। ওকে, তাহলে এটা প্রবলেমটা ট্রাই করব পরে, তাহলে কথা হবে এটা নিয়ে। আর নোটটা তো দিয়ে দিছি না আমি, এটা কি ক্লাসরুমে আপলোড দিলে ভালো হবে ম্যাটেরিয়াল গুলা?
জি হ্যালো ভাইয়া। ক্লাস এই মানে ফাইলগুলো কি ক্লাসরুমে আপলোড দিতে হবে নাকি ডিসকর্ডে দিলে হবে? ক্লাসরুমে দিয়ে দিয়েন তাহলে মেইলে চলে আচ্ছা ঠিক আছে। ও ক্লাসরুমে দিলে মেইল যায় না। ওকে তাহলে ক্লাসরুমে দিব। আচ্ছা তাহলে ক্লাস শেষ করে দে। ও এখান থেকে সরাসরি লাইভ দেওয়া যায় না? ও লাইভ ও ফেসবুক। অনেকগুলো চ্যাটে মেসেজ আসতে যায় না। এন্ট্রি কনস্ট্রাকশনের ও মানে ও লাস্ট গতকালকের হচ্ছে যে এন্ট্রির মানে বুঝি নাই। ও আচ্ছা এন্ট্রি কনস্ট্রাকশনে আমি ক্লাস ডিসকাশন নেই নাই না। আচ্ছা আমার আরেক কালকে তাহলে ডিসকাশন নিব না একবারে দুইটারই। আচ্ছা ঠিক